মেঘকুঞ্জের ইলসাগুড়ি মিশকা মুন পর্ব 11 থেকে 20। ইচ্ছে যেন এটারই অপেক্ষা করছিল। বলতে শুরু করলো, বাড়ির কাছে এমপির বাড়ি, তারপরেতে আমার বাড়ি। সেই বাড়িতে থাকে আমার জামাইয়ের দাদা দাদি। অনুভব ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল, এমন কবিতা সে বাপের জীবনে শুনে নাই। ওহি একবার ইচ্ছের দিকে তাকাচ্ছে, একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে, হুট করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে তাল মিলালো ড্রাইভার নিচেও। এভাবে সারা রাস্তা গল্প গল্প করতে করতে ঢাকা পৌঁছালো তারা। কালকে হোস্টেলে উঠিয়ে দিবে, আজকে অনুভবের ফ্ল্যাটে থাকবে দুজন। এমন পরিকল্পনা করেই এসেছে ওহি আর অনুভব, তবে এ বিষয়ে ইচ্ছে অবগত নয়। গাড়ি এসে থামলো একটা অ্যাপার্টমেন্টের সামনে। অনুভব গাড়ি থেকে নেমে যেতে যেতে ওদেরও নামতে বলল। কিছু ব্যাগপত্র নিজে নিয়ে বাকিগুলো ড্রাইভারকে নিয়ে আসতে বলল। যেহেতু ওহি এখানে আগেও থেকেছে তাই সবকিছুই তার চেনা। ঝটপট গাড়ি থেকে নেমে পড়তে লাগলো। ইচ্ছে তাকে স্বাভাবিক কণ্ঠেই বলল, এটা কি হোস্টেল? না না, এটা আমাদের ফ্ল্যাট, আজকে এখানেই থাকতে হবে, কালকে আমরা হোস্টেলে চলে যাব। এখানে কে থাকে? বেশিরভাগ সময় ভাইয়া থাকে। ইচ্ছে মাথা নাড়িয়ে নেমে পড়ল। সারা রাস্তা বকবক করে, মাথা ব্যথা করছে। হাঁটতে হাঁটতে গিয়ে লিফটে উঠল। সবার হাত সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল অনুভব। ওরা আসতেই চালু করে দিল। কোতলায় যাবে? 7 তলায়। ওহ! অনুভব কিছু একটা ভেবে বলল, তোমাদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। ওহি মাথা নাড়িয়ে বলল, ভীষণ। ঠিক আছে, আমি তোদের রেখে খাবার নিয়ে আসছি। ইচ্ছে এতে নাকুচ করে বলল, না না, আমি বাহিরের খাবার খেতে পারি না, আমি রান্না করব। অনুভব আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওহি তোর শুই থেকে শুনে নে পারবে নাকি? ইচ্ছে অপমানিত বোধ করল। বলল, ও কেন জিজ্ঞেস করবে, আপনি জিজ্ঞেস করুন। ঠিক আছে। রান্না জানো? ইয়েস, ইচ্ছে সব পারে। বেশ পরে, কিন্তু আমি আর বাহিরে যাব না। রান্নার জিনিসপত্র আছে তো আবার। সব আছে। কথা বলতে বলতে গন্তব্যে পৌঁছল সবাই। অনুভব আগে গিয়ে চাবি খুলে ভেতরে চলে গেল। ইচ্ছে রুমে ঢুকেই অবাক হয়ে গেল। এত সুন্দর পরিপাটি করে রাখা সবকিছু। কে বলবে এখানে একটা ছেলে থাকে? ওহি তোরা ফ্রেশ হয়ে নে। আমিও ফ্রেশ হতে গেলাম। অনুভব চলে যেতেই ওহি আর ইচ্ছেও একটা রুমে চলে গেল। ইচ্ছে ফ্রেশ হয়ে আসতে ওহি গেল ফ্রেশ হতে। ইচ্ছে এদিকে ওদিকে তাকিয়ে দেখছে সবকিছু। উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে বেলকনির দিকে গেল। দোলনা দেখতে পেয়ে তো খুশিতে মনটা নেচে উঠল, চট করে গিয়ে বসে পড়ল। চারপাশে দেখতে লাগলো। আশেপাশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। বেকনিতে টবে করে বেশ কয়েক রকমের ফুল গাছ লাগানো। চারপাশটা বেশ পরিষ্কার। যে কেউ দেখলেই বুঝবে গাছগুলোতে অনেক যত্ন নেওয়া হয়। টব দেখে একটা কালো রঙের গোলাপ ছিঁড়ে কানে গুজল। আজকে প্রথম নিজের চোখে কালো রঙের গোলাপ দেখল। এর আগে কখনো দেখেনি। ইচ্ছে মনে মনে ভাবল, এমপি মশাইয়ের তো এত সময় নেই, তাহলে এগুলোর যত্ন কে করে? কে আবার নির্ঘাত কাজের লোক? নিজেই নিজেকে প্রশ্ন করছে, আবার নিজেই উত্তর করছে। তার ভাবনার মাঝেই ওহি এসে তার পাশে বসে পড়ল। মেয়েটা সবে গোসল দিয়ে বের হয়েছে। ইচ্ছে তাকে দেখে বলল, কি রে, এই শীতে গোসল করলি নাকি? হ্যাঁ রে, বড্ড ক্লান্ত লাগছিল। এখন অনেক আরাম লাগছে। ইচ্ছে আর কিছু না বলে চারপাশ দেখতে লাগলো। ওহি তার আরেকটু কাছাকাছি বসে বলল, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো? ইচ্ছে তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, একটা কথা? ওহি তার মাথায় একটা চাটি মেরে বলল, আগে শোন ফাজিল, তুই আমাকে ফাজিল বললি। না কই, তুই কেন ফাজিল হবি, আমি ফাজিল। ইচ্ছে সাথে সাথে বলল, না তুইও ফাজিল না, তোর ভাই ফাজিল। ওহি চশমাটা টেনে ভালো করে পরে নিয়ে বলল, তুই সব সময় আমার ভাইয়াকে কেন টানিস বলতো? গাড়ির মধ্যেও কি কবিতা বললি? আবার চিঠি দিস উল্টো পাল্টা, তোর ভয় লাগে না? ইচ্ছে হেসে মাথা নাড়িয়ে না বোঝালো। অর্থাৎ তার ভয় লাগে না? কেন লাগে না? ইচ্ছে পা উঠিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে বসে বলল, তার 3টে কারণ আছে। কি কি বল? প্রথমত, তোর ভাইকে ছোট থেকেই বেশ অনেকবার দেখেছি, তাই তাকে বাড়ির কাছের মানুষ মানুষ লাগে। দ্বিতীয়ত, তোর ভাই আমাকে কিছু বলবে না আমি জানি। হেই বেডা, তো ভদ্রলোক মায়া মানুষে কিছু বলে না। তৃতীয়ত, আমি রাজনীতিবিদের পছন্দ করি না। আর চিঠি দেই গ্রামের মানুষের সমস্যা জানিয়ে। এটা আমার দায়িত্বের কাতারে পড়ে। বুঝেছিস, ভদ্রলোকের ভদ্র বোন। ওহি বড় বড় করে তাকালো। সে আগে ভাবত হুটহাট এমন কাজ করে এই মেয়ে, কিন্তু এখন বুঝল না, এই মেয়ে তো পরিকল্পনা করেই সব করে। অনুভব রুমে এসে ফ্রেশ হয়ে বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিল।
বড্ড ক্লান্ত লাগছে। তবে শুয়ে পড়ার আগে বাড়ি থেকে কিছু জামা কাপড় এনেছে, সেগুলো ব্যাগ থেকে বের করে করে বিছানার উপর রাখতে লাগলো। এখানে আগে থেকেই কিছু কাপড় ছিল, তবে প্রয়োজনের তুলনায় খুব কম, তাই এবার সাথে করে নিয়ে এসেছে। একটা একটা করে কাপড় আলমারিতে তুলে রাখছিল। হঠাৎ পকেট থেকে একটা কাগজ নিচে পড়ে গেল। অনুভব ভ্রু কুঁচকে চেয়ে রইল কিছু সময়, অতঃপর কাগজটা হাতে তুলে নিয়ে গিয়ে বিছানায় বসল। কাগজের ভাঁজ খুলতেই বুঝে ফেলল এটা কে দিয়েছে। পড়তে শুরু করল। সুপ্রিম এমপি মশাই, ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন, নইলে তো আর দাওয়াত খেতে আসতেন না। পরীক্ষার কারণে এতদিন এলাকাবাসীর সেভাবে খবর রাখতে পারিনি, তাই আপনাকে চিঠি দেওয়াও হয়নি। সে যাই হোক, আগের কাজগুলো দেখলাম ঠিকঠাকই করেছেন। রোটারেও ধরেছেন, কিন্তু আমার সোনার চেইন, সেটা তো পেলাম না। সবার জিনিস ফেরত দিলেন, আমারটা কেন দিলেন না? এটা কিন্তু ভারী অন্যায়। কালকে আমি স্বপ্নে দেখেছি আপনি আমার সোনার চেইনটা গলায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এটা আমি কি করে মেনে নেই? তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার দলের লোকেরাই বেশি রাস্তাঘাট ময়লা আবর্জনা ফেলে, তাদের একটু টাইট দিয়ে দিবেন। এবার আসি আরেক কথায়, দাদিজান না বুঝে কথাটা বলেছে, আপনি হাসলেন কেন? খুব মজা পেয়েছেন না? শুনুন, আমার জামাই হবে একদম নায়কের মতো, বুড়ো টুরো হবে না। ভার্সিটিতে উঠেই বিয়ে করে নিব। অবশ্য আমার বিয়েতে আপনাকে দাওয়াত দিব, রান্না বান্না করে দিবেন। শুনেছি আপনি নাকি খুব ভালো রান্না জানেন। আরও আছে, হাতে হাতে খাবার পরিবেশনও করে দিবেন। সবাই কথা খুশি হবে জানেন। সবাই বলে, আহা, দেখেছ আমাদের এমপি কত দয়াবান। খবর কাগজে বড় বড় হেডলাইন হবে। 1971 সালে ছিল পাকিস্তানের হানাদার, এখন আছে আমাদের এমপি অনুভব মির্জার মতো পাকদার। ইতি। বুঝেই গেছেন, আর বলতে চাচ্ছি না। চিঠি পড়া শেষ হতেই অনুভব শীতল চোখে কিছু সময় তাকিয়ে রইল। কিছু সময় পরে উঠে দাঁড়ালো, আলমারির এক পাশে রেখে দিল। বেডে গিয়ে আবার বসবে তার আগেই কিছু পরে যাওয়ার শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। রান্নাঘরে যেতেই দেখল ময়দার রাখা টিনের ডিব্বাটা নিচে পড়ে আছে। চারিদিকে ময়দার ছড়াছড়ি। ওহি আর ইচ্ছে দুজনেই বসে ময়দা তুলছে। তা দেখে অনুভব গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? ইচ্ছে প্রচণ্ড বিরক্ত নিয়ে তাকালো। লোকটা কি চোখে কম দেখে নাকি? উঠে দাঁড়িয়ে না তাকিয়েই বলল, কাবাডি খেলা হচ্ছে, খেলবেন? অনুভব বেশ শীতল চোখে তাকিয়ে বলল, 10 মিনিটের মধ্যে আমার সব কিছু ঠিকঠাক চাই। টাইম স্টার্ট নাও। বলেই দুমদাম পা ফেলে চলে গেল। ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসল। এখানে থেকে রান্নাঘরটা পরিষ্কার দেখে যায়। সেদিকে থেকে চোখ সরিয়ে ফোনে হাতে নিয়ে দেখতে লাগলো। অনুভব শীতল কণ্ঠে বললেও তার মধ্যে কিছুটা ছিল। ইচ্ছে আবার বসে পড়ল। দুজন মিলে সব কিছু পরিষ্কার করে ফেলল। ইচ্ছে অহিকে জিজ্ঞেস করল, কি খাবি তুই? তুই যা বানাবি। ঠিক আছে, তাহলে পরোটা, অমলেট আর চা চলবে? চলবে মানে দৌড়াবে? ইচ্ছে কাজে লেগে পড়ল। কিছু একটা মনে হতেই অহিকে বলল, তোর বদ ভাইয়াটা কি খাবে শুনে আয়। ওহি চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি কি খাবে? অনুভব ফোন থেকে মুখ না সরিয়েই বলল, যা বানাবি তাই খাবো। ইচ্ছে পরোটা বেলতে লাগলো। ওহি নিজেও বায়না ধরল সেও বানাবে। ইচ্ছে তার কাছে দিতেই ওহি বেলতে গিয়ে প্রথমেই বানা ফেলে দিল। অতঃপর ময়দা দিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে একাকার করল। ইচ্ছে রেগে তার কাছে থেকে বানা কেড়ে নিয়ে বলল, খুইস্টা মহিলা, এটা কি করলি? সামান্য পরোটা বেলতে পারিস না? তোর জামাই কি বিয়ের পরে তোকে কাজ না করিয়ে আলমারিতে তুলে রাখবে নাকি? অহির চট করে রঙ্গনের কথা মনে পড়ে গেল। সেদিনের পরে আর তার সাথে কথা হয়নি। না সে ফোন দিয়েছে না ওহি ফোন দিয়েছে। মনে মনে ঠিক করেছে তাকে কল না দিলে সেও দিবে না। বাচ্চাদের মতো ফেস বানিয়ে বলল, আমি না হয় একটু পারি না তাই বলে এভাবে বলবি? আমি রান্না পারি না এটা কি আমার দোষ বল? আমার জামাইয়ের কপালের দোষ। ইচ্ছে তার দিকে তাকিয়ে হাসল। গাল টেনে বলল, বললে বাচ্চাটা কাঁদে না। দোয়া করি তোর কপালে এমন জামাই জুটুক যে তোকে রান্না করে খাওয়াবে। তাদের গল্পের মাঝেই তারা দিল অনুভব। ড্রয়িং রুমে থেকে চেঁচিয়ে বলল, আর কয়দিন লাগবে? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে ছটপট কাজে হাত লাগালো। সবকিছু গুছিয়ে নিয়ে গিয়ে টেবিলে গেল। খাওয়ার টেবিলে আর কোনো কথা হলো না। পরের দিন সকাল হতেই অনুভব ওদের নিয়ে বেরিয়ে পড়ল। আগে কোচিংটা চিনিয়ে দিল, পরে হোস্টেল। বেশি দূরত্ব না, কোচিং থেকে তাদের হোস্টেলটা 20 মিনিটের রাস্তা। অনুভব তাদের রেখে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে কোনো সমস্যা হলে তাকে জানাতে।
ইচ্ছে জানায় কোনো সমস্যা হবে না, আর হলে জানাবে। তবে অনুভব কিন্তু তাকে টিটকারি মারতে ছাড়েনি। ওহি যখন গাড়ি থেকে ব্যাগ বের করছিল, অনুভব তখন ইচ্ছের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, যে কবিতা লিখো, ভবিষ্যতে তো দেখছি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে যাবে। যাই হোক, এটা তোমার নিজের বাড়ি নয়। বাদরামি কমিয়ে দুজনেই ভদ্র হয়ে থাকবে। শোনো মেয়ে, সবাই কিন্তু তোমার সুপ্রিয় এমপির মশাইয়ের মতো নয়। এটাই ছিল শেষ কথা অনুভবের সাথে। তারা এখানে এসেছে 2 সপ্তাহ হলো। অহির সাথে অনুভবের কথা হলেও তার হয়নি। ইচ্ছে আর ওহি 2 বেডের রুম নিয়েছে, তাই সিনিয়র জুনিয়রের প্যারা নেই। প্রথম প্রথম বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ লাগত। কয়েকদিন বাড়িতে ফোন দিয়ে কান্না কাটিও করেছে। তবে ধীরে ধীরে খারাপ লাগা ভাবটা কমে গেছে। আপাতত পড়াশোনা নিয়ে দুজনেই ব্যস্ত। কোচিংয়ে তাদের 2টো ফ্রেন্ড হয়েছে, জিনিয়া আর জিহান, যমজ ভাই বোন তারা। দুজনেই বেশ মজার। ওহি আর ইচ্ছে কোচিংয়ের গেটের সামনে রিকশা থেকে নামাতেই জিনিয়া এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে বলল, দোস্ত জানিস আজকে আমি খুব খুশি। কেন রে, তোর বিয়ে ঠিক হয়েছে নাকি? আরে না, আমার ক্রাশ কালকে ট্রফি জিতেছে। ইচ্ছে কৌতূহল নিয়ে বলল, কে রে? মুনাওয়ার ফারুকি। ওহ, কি জিতেছে? জিনিয়া নিজের মাথায় হাত দিয়ে বলল, আরে বিগ বস রে, বিগ বস। তুই দেখিস না? জানিস ওকে আমার কত ভালো লাগে, দেখলেই বিয়ে করতে মন চায়। ইচ্ছে মাথা নাড়িয়ে না বোঝালো, সে চিনে না। ওহি এত সময় নীরব থাকলেও এবার কথা বলল, চশমটা ঠিকঠাক মতো পরে নিয়ে বলল, কিন্তু ওই বেডার তো ক্যারেক্টারের সমস্যা আছে। আগে একবার বিয়ে হয়েছিল, যদিও বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তার তো একটা ছেলে আছে, সাথে 3টে প্রেমিকা। তাতে কি? ইচ্ছে জিনিয়ার মাথায় একটি চাটি মেরে বলল, আমি কনফিউজড, এই ব্যাডার ক্যারেক্টার বেশি দিল নাকি তোর? সবাই হেসে বলল, জিহান হাসতে হাসতে বলল, দুজনেরই। ক্লাস শেষ করে ফিরছিল, রিকশায় চড়ে ফিরছিল। এমন সময় ইচ্ছে চেঁচিয়ে বলল, ওহি উই দেখ, ওটা তোর সেই বখাটেটা না? ওহি চমকে তাকালো। সেদিকে রঙ্গন রাস্তার মধ্যে বসে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। রিকশাওয়ালাকে সাইডে দাঁড়াতে বলে দুজনেই নেমে পড়ল। রঙ্গন হাত দিয়ে রক্ত ছাড়ছে। বাইক উল্টে পড়ে গেছে, ভাগ্যিস রাস্তার সাইডে পড়েছে। মাঝখানে পড়লে তো আরেক গাড়ির তলে গিয়ে পড়ত। তবে এমনি এমনি পড়েনি, কেউ ধাক্কা মেরেছে। তবে কে মেরেছে দেখার সুযোগ পায়নি। হঠাৎ কোনো ছায়া দেখতে পেয়ে উপরে তাকালো। অহিকে এই জায়গায় দেখে কিছুটা অবাক হয়ে বলল, তুই এই জায়গায়? ওহি উত্তর করল না। ইচ্ছে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া আপনার তো অনেকটা মাথায় লেগেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। দৌড়ে গিয়ে রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে একটা অটো ডেকে দিতে বলল। রিকশাওয়ালার তাই করল। অটোওয়ালার রঙ্গনকে অটোতে তুলে ওদের দুজনকে উঠে বসতে বলল। হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ড্রেসিং করে দিতে দিতে অনেক কিছুই বলছিল। এত কথা রঙ্গনের সহ্য হলো না, রেগে বলল, তুই ডাক্তার মানুষ, তুই সেবা যত্ন করবি, এটাই তোর কাজ। ভাষণ দিতে কে বলেছে? ভাষণের দেওয়ার জন্য এমপি মন্ত্রী আছে। ডাক্তার নিজেও রেগে গেল। অবস্থা বেগতিক দেখে ওহি ডাক্তারের দিকে একটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ডাক্তার আঙ্কেল, উনার মাথায় একটু সমস্যা আছে, কিছু মনে করবেন না। ডাক্তার বোধ হয়ে কথাটা বিশ্বাস করল, আবার হাত লাগালো। ওহি আবারও নীরবতা পালন করল। এবার ইচ্ছের একটু সন্দেহ হলো, অহিকে একটা গুথা মেরে বলল, শোক পালন করছিস নাকি? ওহি মাথা নাড়িয়ে বলল, না আমি ঠিক আছি। তোর মতিগতি কিন্তু ভালো নয়। আর কিছু বলার আগেই ডাক্তার বলল, রুগীর সাথে কি আপনারা দুজন এসেছেন? ইচ্ছে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই বলল, ঠিক আছে একজন আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। ইচ্ছে ডাক্তারের পিছু পিছু বেরিয়ে গেল কেবিন থেকে। ওহি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রঙ্গন তার দিকে তাকিয়ে বলল, এদিকে এসে বসো। ওহি এগিয়ে গিয়ে দাঁড়ালো। বসল না। রঙ্গন ধমকে বলল, বসতে বলেছি। ওহি বসে বলল, কিছু বলবেন? তুই ডাক্তারকে কি বললি আমি পাগল? ওহি দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলেছি। এখন কি আমাকে মারবেন? না, একটা কাজ করে দে। কি? একটা সিগারেট এনে দে। অহির খুব রাগ হলো, কত বড় বেয়াদব, এই অবস্থায় সিগারেট চায়। থমথমে গলায় বলল, না পারবো না। তবে এনে দিতে পারবো, খাবেন? রঙ্গন হাসল, বলল, এখন মনে হচ্ছে তুই অনুভবের বোন। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, আপনার বাড়ির লোকজনকে খবর দিন। আপনার বেডের পাশে ফোন রাখা আছে, কাঁচ ভেঙে গেছে, দেখুন তো কল দেওয়া যায় কিনা, নইলে আমার ফোন নিন। রঙ্গন ফোন হাতে নিয়ে দেখল অবস্থা ভালো নয়, তবে বোধহয় কল যাবে।
বন্ধুর নাম্বারে কল দিয়ে তাকে আসতে বলল। ওহি অবাক হয়ে বলল, বাড়িতে না জানিয়ে তাদেরকে কেন জানালেন? তোর কোনো সমস্যা আছে? ওহি কিছু বলার আগেই ইচ্ছে আসলো। রঙ্গন দুজনকে তাড়া দিয়ে বলল, তোদের এখন যাওয়া উচিত। আমার বন্ধুরা আমাকে নিতে আসবে। ইচ্ছে মাথা নাড়িয়ে কাগজটা তার হাতে দিয়ে অহিকে ইশারা করলো বেরোনোর জন্য। ওহি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন পেছনে থেকে রঙ্গন বলল, মায়া মানুষ বড্ড চালাক। তোকে বোকা ভেবেছিলাম, তুই তো দেখছি আরো চালাক। তোকে আমার প্রেমে পড়তে বলেছিলাম, উল্টে তুই আমাকে প্রেমে ফেলতে চাচ্ছিস। ভালো হয়ে যা। ওহি হতভম্ব হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। পুরো বিষয়টা তার মাথার উপর দিয়ে গেল। তাকে থেমে থাকতে দেখে রঙ্গন আবারও ধমকে বলল, যাচ্ছিস না কেন? এখন কি তোকে কোলে করে বের করতে হবে? আজকে কোচিং শেষে কয়েক বন্ধুবান্ধব মিলে ঘুরতে বের হয়েছে। তার অবশ্য একটা কারণ আছে, জিহান তাদের ট্রিট দিবে। রিকশা থেকে নেমে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো চারজনই। জিহান তাদের দাঁড়াতে দেখে বলল, কি রে, যাচ্ছিস না কেন? ইচ্ছে শান্ত কণ্ঠে বলল, তুই আগে আগে যা। কেন? ইচ্ছের মুখের কথা কেড়ে নিয়ে জিনিয়া বলল, যদি তুই ভেগে যাস তখন। জিহান কথা বাড়ালো না। বিরক্ত নিয়ে ওদের দিকে একবার তাকিয়ে আগে আগে হাঁটতে লাগলো। রেস্টুরেন্টটা 4 তলায়, তাই সবাই গিয়ে লিফটে উঠল। 4th ফ্লোরে গিয়ে আগেই বেরুলো জিহান। ভেতরে ঢুকবে এমন সময় ইচ্ছে ডাক দিয়ে বলল, আরে তুই আগে ঢুকছিস কেন? তো কি করব? ওহি বলল, কাচের দরজটা ধরে রাখো, আগে আমরা ঢুকব। জিহান সবার দিকে একবার করে তাকিয়ে বলল, বললেই পারিস, দরজা খোলার মতো শক্তি নাই। এত প্যাঁচাতে হবে কেন? জিনিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, তোর অত ভাবতে হবে না, যা বলছি তাই কর। সকলে ভেতরে গিয়ে বসে পড়ল। ইচ্ছেরা যে টেবিলে বসেছে তার চারপাশ জুড়ে বেশ কয়টা কাপল বসেছে। কেউ হেসে হেসে গল্প করছে, কেউ বা খাইয়ে দিচ্ছে। এসব দেখে ইচ্ছে মুখ ভেঙিয়ে বলল, দেখেছিস কত ধন? তার কথার দ্বিমত জানিয়ে জিহান বলল, ধন হবে কেন রে ছেমুরি? এটা ভালোবাসা বুঝেছিস? না, আমার অত বোঝার সময় নেই। জিহান আফসোসের সুরে বলল, আরে, আমার যদি একটা বউ থাকতো, মাথা তুলে রাখবতাম। কিন্তু কি কপাল, জীবনে একটাও সিঙ্গেল মেয়ে পেলাম না। ইচ্ছে তার কথা শুনে দাঁত কেলিয়ে বলল, আমি কিন্তু পিওর সিঙ্গেল আছি। জিহান বড় বড় করে তাকিয়ে হাত দুটো একসাথে করে বলল, মাফ কর বইন, বান্ধবীরা হচ্ছে উন্নত জাতের প্রাণী, এদের বিয়ে খেতে হয়, দেখতে হয়, বিয়ে করতে হয় না। জিহানের কথা শুনে সবাই হেসে ফেলল। সবাই মিলে বিরিয়ানি অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ অহির চোখ গেল একদম শেষে বসা তার ভাইয়ের দিকে। মাথায় হাজারো প্রশ্ন আসলো। তৎক্ষণাৎ ইচ্ছেকে গুথা মেরে ফিসফিস করে বলল, ইচ্ছে দেখ, ওটা ভাই না। অহির কথা শুনে সেদিকে দৃষ্টিপাত করলো ইচ্ছে। হ্যাঁ, কথা সত্য, শুভ্র রঙের পাঞ্জাবি পরে বসে আছে এমপি মশাই। তবে অবাক হলো তার পাশে বসা পায়েল খন্দকারকে দেখে। ইচ্ছে উঠে দাঁড়ালো। সবাই একসাথে বলে উঠল, কোথায় যাচ্ছিস? দাঁড়া এমপি মশাই রে, একটু জ্বালিয়ে আসি। ওহি মুচকি হেসে সম্মতি দিল। জিহান আর জিনিয়া সেদিকে তাকিয়ে রইল, কি হয় দেখার আশায়। অনুভব কিছু একটা নিয়ে পায়েলের সাথে আলোচনা করছিল। বিষয়টা যে সিরিয়াস তাদের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। তবুও ইচ্ছে পিছু হাঁটল না, এগিয়ে গেল। এই ব্যাডা তাকে কিছু না বলায় দিনের পর দিন তার সাহস বেড়েই চলেছে। হুট করে গিয়ে অনুভবের পাশের চেয়ারটা টেনে বসে বলল, এমপি মশাই, আপনি আমাকে না নিয়েই একা একা রেস্টুরেন্টে খেতে এসেছেন। দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পায়েলের বিষয়টা বুঝতে একটু সময় লাগলো। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন? আসতে পারি না। পায়েল হেসে বলল, কেন পারবে না পিচ্ছি? অবশ্যই পারবে। আমি নেতা সাহেবকে বলেছিলাম তোমায় নিয়ে আসতে, কিন্তু বলল তুমি নাকি পড়াশোনায় ব্যস্ত। ইচ্ছে অভিযোগের সুরে বলল, আপু, এই লোকের কথা একদম বিশ্বাস করবেন না। আমি অলওয়েজ ফ্রি, কিন্তু তার তো আমার জন্য কোনো সময় নেই। পায়েল অনুভবের দিকে তাকিয়ে বলল, এসব কি শুনছি নেতা সাহেব? অনুভব কি বলবে বুঝল না, চুপ করে রইল। এ সময় সে মোটেও ইচ্ছেকে আশা করেনি। পায়েল উত্তর না পেয়ে ইচ্ছেকে বলল, বুঝলে, ইচ্ছে সময় থাকতে তাকে আঁচলে বেঁধে নেও। ইচ্ছে বুঝতে না পেরে বলল, মানে? মানে আবার কি সময় থাকতে বিয়ে করে নেও? এখন তোমায় পাত্তা দিচ্ছে না, বিয়ের পরে তুমি পাত্তা না দিয়ে শোধ তুলবে। ইচ্ছে কিছুটা থতমত খেয়ে গেল, তবুও হাসার চেষ্টা করে বলল, বিয়ে করারও সময় নেই তার।
পায়েলকে কিছু বলার সুযোগ না দিয়ে অনুভব তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কে বলেছে সময় নেই? চলো মেয়ে, আজকেই তোমায় আমি বিয়ে করব। তারপর 24 ঘন্টা শুধু তোমাকেই সময় দিব। ইচ্ছে চট করে উঠে দাঁড়িয়ে বলল, না না, আজকে আমি ব্যস্ত, অন্য দিন বিয়ে করব কেমন? বড় বড় ধাপ ফেলে চলে গেল। পায়েল সেদিকে তাকিয়ে হেসে বলল, পিচ্চিটা কিন্তু ভীষণ দুষ্ট, নেতা সাহেব দেখে শুনে রাখবেন। অনুভব মুচকি হেসে বলল, অবশ্যই। এখন আমরা আবার আলোচনা শুরু করি। আচ্ছা, শুরু করুন। ইচ্ছে হাঁপাতে হাঁপাতে গিয়ে টেবিলে বসল। এত সবাই তাকিয়ে থাকলেও তাদের কোনো কথাই শুনতে পায়নি, শুধু তাকিয়েছিল। তাকে এভাবে আসতে দেখে জিনিয়া বলল, কি রে, তোর কি ওই ব্যাটারে দেখে হাত পা নিউথে গেল? তুই চুপ থাকবে নি? এবার ওহি জিজ্ঞেস করল, কি হয়েছে রে? ইচ্ছে থমথমে গলায় জবাব দেয়, তোর ওই খুইসটা ভাই এত চালাক কেন রে? কেন, কি হয়েছে? ইচ্ছে সব খুলে বলতেই সবাই এক দফা হাসল। জিহান তো বলেই বসল, যাই বলিস এই ব্যাডা এমপির সাথে কিন্তু তোর সেই জমবে। তুই চুপ থাক ফাজিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার গন্তব্যে চলে গেল। বিকাল ফুরিয়ে সন্ধ্যা নামলো বলে। হোস্টেলে ফিরেই ফ্রেশ হয়ে বাড়িতে কল দিল, বেশ কিছু সময় কথা বলে। দুজনেই পড়তে বসল। পড়াশোনার সময় পড়াশোনা আর বাদরামির সময় বাদরামি। ওহি পড়তে পড়তে হঠাৎ বিরক্ত হয়ে বলল, ইচ্ছে একটা কবিতা শোনাত। ইচ্ছে সাথে সাথে দাঁত কেলিয়ে বলল, ছোটবেলায় স্যারের বাড়ি খেয়ে শিখেছি জ্যামিতির অঙ্কন। আমার বান্ধবী প্রেমে পড়েছে, সেই ব্যাডার নাম রঙ্গন। ওহি কিছুটা লজ্জাবোধ করল, তাই কপট রাগ দেখিয়ে বলল, চুপ, উল্টো পাল্টা কথা বলবি না। গরুর হয়েছে 3টে বাচ্চা, আমার বান্ধবী পাচ্ছে লজ্জা। ওহি বিরক্ত হয়ে বলল, তোর আর ওই ব্যাটার রঙ্গনের কারোরই কোনো লজ্জার শরম নেই। তোরা কি নিজের ভাইবোন নাকি বলতো? ইচ্ছে ভাব নিয়ে বলল, শোন, লজ্জা না থাকা বড় মনের পরিচয়। ওহি অবাক কণ্ঠে শুধায়, মানে? এই যে যাদের লজ্জার শরম কম থাকে তারা কারো কথায় কিছু মনে করে না, খুব তাড়াতাড়ি সবাইকে মাফ করে দেয়। আর মাফ করে দেওয়া কিসের লক্ষণ জানিস? তাকে বলার সুযোগ না দিয়েই ওহি বলে, বড় মনের। ইচ্ছে অহির পিঠের ওপর পোপো মেরে বলে, দেখেছিস আমার সাথে থাকতে থাকতে তোর কত বুদ্ধি হয়েছে। বেশ কিছু সময় গল্প করে ইচ্ছে আবার পড়ায় মন দিল। কিন্তু ওহির সামনে বই নিয়ে মনে করল সেই দিনের কথা। রঙ্গন হসপিটালে রেখে আসার পর ওহি তাকে কল করেছিল। হ্যালো, শুনছেন? বল, শুনছি। কেমন আছেন? খুব ভালো, পার্টি করছি। ওহি হতভম্ব হয়ে বলল, কিন্তু আপনি তো অসুস্থ হসপিটালে। রঙ্গন বিরক্ত হয়ে বলল, জানিসই হসপিটালে আছি, তবুও কেন জিজ্ঞেস করছিস কেমন আছি? ওহি স্বাভাবিকভাবেই বলল, বলতে চেয়েছি এখন কেমন আছেন। যেমন দেখে গিয়েছিস। আপনাকে কেমে রেছিল তোর ভাই। অসম্ভব, আমার ভাই কাউকে আঘাত করে না। রঙ্গন হাসল, বলল, এত বিশ্বাস? অবশ্যই। ভালো। ওহি কিছু একটা ভেবে বলল, আচ্ছা একটা কথা বলুন, আপনাকে কেউ ন করতে চাইলে আপনি তাকে কি করবেন? অহির এমন কথায় রঙ্গন হাসে। মাথার উপরে ছাদের পানের চেয়ে স্বভাবসুলভ ধোয়া উড়াতে উড়াতে ভাবলেশহীন শীতল কণ্ঠে বলে উঠে, নিটা যদি অন্য কেউ হয় তাহলে পরপারে পাঠিয়ে দিব। আর নিটা যদি তুই হোস, তবে বিয়ে করে রঙ্গনের রংবিহীন কঠোরে নিয়ে গিয়ে বলবো, নে এবার মা র। ওহি চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় না আপনি এমন কিছু করতে পারবেন। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমাকে ভালো মানুষ মনে হয়? ওহি টিটকারি মেরে বলল, আপনাকে তো আমার মানুষই মনে হয় না, ভালো মানুষ তো দূর। বেশ ভালোই চিনেছিস তবে। ওহি কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, দেখে শুনে থাকবেন, রাখছি। ধরে রেখেছে কে? রাখো। আপনি একটা অসহ্যকর লোক, জানেন? হ্যাঁ জানি। ওহি রেগে বলল, আপনার মতো খুইস্টা লোকের কপালে জীবনেও বউ জুটবে না। রঙ্গন খুব জোরে হেসে উঠে বলল, শোন, তুই যদি মনে করিস এই কথার বিপরীতে আমি তোকে বলবো, তাতে কি বউ না পেলে তোকে বিয়ে করব, তাহলে ভুল ভাবছিস। কারণ বউ পাই বা নাই, বিয়ে আমি তোকেই করব। ওহি রেগে বলল, আপনার সাথে যদি আমি আর জীবনে কথা বলি তাহলে? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তোর ভাইয়ের নামটা পাল্টে রাখবো। ওহি আশাহত হয়ে ঘুমন্ত ইচ্ছের দিকে তাকায়। এই দুটো সব সময় তার ভাইকে টানবেই। এই সব অতান দুটো তাকে পাগল বানিয়ে পাগলা গারদের না পাঠানো পর্যন্ত বোধহয় শান্তি পাবে না। কোচিং থেকে 3 দিনের ছুটি দিয়েছে। সে খবর আকলিমা বেগম জানার সাথে সাথে অহিকে কল করে বলেছে তাদের বাসায় যেতে। ইচ্ছে প্রথমে রাজি হলো না।
কারণ ছুটি তো দিয়েছে, তবে সাথে দিয়েছে এক গাদা পড়া। কিন্তু আকলিমা বেগমের মধুর ডাক শুনে আর না করতে পারেনি। দুজনেই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়ল। ইচ্ছে হঠাৎ বলল, ওহি রে, চল একটু হাঁটি এই ফুটপাত ধরে। ওহি অবাক হয়ে বলল, কিন্তু হেঁটে যেতে যেতে তো সন্ধ্যা লেগে যাবে। আরে ধুর পাগল, অল্প একটু হেঁটে রিক্সা নিয়ে নিব। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দুজনেই হাঁটতে লাগলো। রাস্তার এক পাশে হাওয়াই মিঠাই দেখে ইচ্ছে দুটো কিনে আনলো। একটা নিজের রাখলো, অপরটা অহিকে দিল। ইচ্ছে খেতে খেতে অহিকে প্রশ্ন করল, সই একটা সত্যি কথা বলবি? তোকে আমি মিথ্যা কবে বলেছি? যা জিজ্ঞেস করি তাই বল, উল্টে প্রশ্ন করিস কেন? আচ্ছা আচ্ছা, বল, সত্যিই বলবো। ইচ্ছে একটু রয়সয় বলল, তুই কি রঙ্গন ভাইয়াকে পছন্দ করিস? ওহি কিছু সময় চুপ হয়ে রইল। অতপর বলল, আমি জানি না রে ইচ্ছে, আমার মন কি চায় বুঝতে পারছি না। তার স্বভাবগুলো এক সময় ভীষণ বিরক্ত লাগত, এখন আর তা লাগে না। কথা বলতে ইচ্ছে করে, আর তার গলার গান শুনলে তো আমার মনটাই ভালো হয়ে যায়। ইচ্ছে কিছু সময় অহির দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু ওহি তাকে যদি পছন্দই করিস, তবে সেই পর্যন্তই রাখো। ভালোবাসা পর্যন্ত যাস না। তার সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তোর বাড়ির লোকের কথা বাদ দিলাম, আমি নিজেই চাই না তুই কষ্ট পাস। তুই অনেক নরম মনের মানুষ রে, বিষয়টা আর বাড়াস না। তোর আর তার একদমই চায় না। ওহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর যদি বলি ভালোবেসে ফেলেছি? ইচ্ছে মুচকি হেসে বলল, তাহলে আমি তার সাথে কথা বলবো। যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে তবেই তোকে আগাতে দিব, নইলে না। তুই আমাকে বড্ড ভালোবাসিস, তাই না? তোর সন্দেহ আছে? একদম নেই। তবে একটু আকুটু তো আমার ভাইকেও ভালোবাসতে পারিস। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, আমার বয়েই গেছে। এই যে আজকে বলছিস বয়ে গেছে, এমন একদিন আসবে সেদিন তুই নিজেই তাকে অসম্ভব ভালোবাসবি। হুহু স্বপ্নে, বাস্তবেই মিলিয়ে নিস। তুই সব জেনে বসে আছিস, তাই না? না, তবে এটা জেনে বসে আছি। দুজনেই বকবক করতে করতে অনেকটা পথ হাঁটল। অতপর পা লেগে আসতেই একটা রিক্সা দেখে উঠে পড়ল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল গড়িয়ে গেল। এ নিয়ে অবশ্য আকলিমা বেগম বেশ কিছু সময় বকাঝকা করলেন। তারপর দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলে নাস্তা বানাতে চলে গেলেন। দুজনেই রুমে এসে টান হয়ে শুয়ে পড়ল। কিছু সময় পরে ইচ্ছে জিজ্ঞেস করল, আরিয়া আপু আর আবির ভাইয়া কোথায় রে? আরিয়া আপু নাকি ঘুমাচ্ছে, আর আবির ভাইয়া আমার ভাইয়াকে আনতে গেছে। ইচ্ছে লাফিয়ে উঠে বসে বলল, কি, তোর ভাই কেন আসবে? কাকিমনি আসতে বলেছে তাকেও। ইচ্ছে কিছু বলবে তার আগেই অহির ফোনে কল আসলো। ওহি দেখার আগেই ইচ্ছে ফোন নিয়ে বলল, দাঁড়া আমি কথা বলবো, দেখি তোর ভয়েস চিনে কিনা। বলেই রিসিভ করে কানে ধরতেই ওপাশে থেকে বাজখাই গলায় কেউ বলে উঠল, এত সময় লাগে তোর ধরতে? ইচ্ছে কিছুটা থতমত খেয়ে ধীরে ধীরে বলল, আপনি তো আমাকেই বলেই গেছেন। মনে রাখবো কেন? কে তুই? আমি ওহি। রঙ্গন ধমক দিয়ে বলল, ঢং না করে তোর বান্ধবীকে ফোন দে। ইচ্ছে অপমানিত বোধ করল, সাথে সাথে ফোন দিয়ে দিল অহিকে। ওহি ফোন নিয়ে বলল, আপনি ওকে এভাবে বললেন কেন? ও কষ্ট পেয়েছে। সরি বলেন তাড়াতাড়ি। রঙ্গন কাউকে সরি বলে না। ওহি কিছু একটা ভেবে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল, ও আপনার দলের লোক? কি? সেও বখাটে। আরে না, আপনার দলের লোক বলতে সেও ভাইয়াকে পছন্দ করে না। রঙ্গন তৎক্ষণাৎ বলল, ঠিক আছে ওকে ফোন দে। ইচ্ছে নিতে চাইল না। ওহি ধরিয়ে দিল। রঙ্গন তাকে বলল, তুই নাকি অনুভব মির্জাকে পছন্দ করিস না? ইচ্ছে ভ্রু কুঁচকে অহির দিকে তাকিয়ে বলল, হুম কেন? রঙ্গন হেসে বলল, আমিও পছন্দ করি না। আসলেই? কিন্তু কেন? সে আছে একটা কারণে। ওহ, তাহলে শত্রুর শত্রু বন্ধু? আরে না, শত্রুর শত্রু ভাইবোন। রঙ্গন জোরে হাসল। তার মনে চলছে অন্য কিছু, তবে মুখে বলল অন্য কিছু। ঠিক আছে অহিকে ফোন দে। ওহি ফোন ধরে হ্যালো বলতেই রঙ্গন বলল, কি রে, ভুলে টুলে গেছিস নাকি? না। অহির ছোট্ট জবাব, ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। আপনি আসলে কি চান? আপাতত গান শোনাতে। কি গান শুনবি? ওহি ইচ্ছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। দুজন পাশাপাশি ছিল। ইচ্ছে সম্মতি জানাতেই ফোন সাউন্ড ফুল দিয়ে দিল। তুমি না ডাকলে আসবো না। কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল। গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি।
তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গান শেষ হওয়ার আগেই কেউ দরজায় দাঁড়িয়ে ডাক দিল। ওহি। সাথে সাথে ওহি ফোন কেটে রেখে দিল। একে অপরের দিকে তাকিয়ে ইশারা করল। আরিয়া ভেতরে আসতে আসতে বলল, কি রে, দুটো ফোন নিয়ে কি করছিস? বাহিরে ভাইয়ারা চলে আসলো, অথচ তোদের ফ্রেশ হওয়া হলো না। ইচ্ছে হাসার চেষ্টা করে বলল, আসলে আপু আমরা ফোনে একটু গান শুনছিলাম। ওহ বাহিরে চল, মা ডাকছে তোদের। আচ্ছা। আরিয়া বেরিয়ে যেতে যেতে আবার ঘুরে আসলো। ইচ্ছে আর অহিকে নিয়ে বিছানায় বসে বলল, একটা মজা করবি? ইচ্ছে আগ্রহী নিয়ে বলল, কার সাথে? আবির ভেতরে টুকতে টুকতে বলল, অনুভব ভাইয়ার সাথে। ইচ্ছে বড় বড় করে তাকিয়ে বলল, না না, কুমিরের ডেরায় থেকে তার সাথে টক্কর দেওয়া যাবে না। আরিয়া সে কথার দ্বিমত জানিয়ে বলল, আরে ধুর, টের পাবে না। অহিও বলল, ইচ্ছে রাজি হয়ে যা। ইচ্ছে কিছু সময় ভেবে বলল, কিন্তু করবটা কি? আবির দাঁত কেলিয়ে বলল, ফ্ল্যাটিং করবে। ওকে ফোন দিন। আবির একটা নতুন সিম ফোন তুলে ইচ্ছেকে দিল। আর দরজার সামনে গিয়ে উকি দিয়ে দেখল অনুভব কি করছে। অনুভব পায়ের পা তুলে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। অন্যদিকে তার কোনো খেয়াল নেই। ইচ্ছে কল দিতে দিতে বলল, যদি ভয়েস চিনে যায়। আরিয়া বলল, আরে যাবে না, একটু টেনে টেনে কথা বলবি। প্রথমবার কল হলো, অনুভব ধরল না। দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। একটু বিপদে পড়ে কল দিয়েছি। জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি? একটা রাস্তা চিনিয়ে দিতে পারবেন? কোথাকার রাস্তা? আপনার মনে যাওয়ার রাস্তা। দুঃখিত, সেই জায়গায় অন্য কারো অবস্থান। সবাই বড় বড় করে তাকালো। ইচ্ছে বলল, সমস্যা নেই, তাকে মনে রাখবেন আর আমাকে কিডনিতে। অনুভবের মেজাজ বিগড়ে গেল। ফোনটা সামনে ধরে বোঝার চেষ্টা করল। গম্ভীর কণ্ঠে বলল, আপনি জানেন আমি কে? গরু খায় ঘাস, আপনি আমার ক্রাশ। ইচ্ছের কথা শুনে হাসতে হাসতে সবাই নিচে বসে পড়ল। ইচ্ছে হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে বলল। অনুভবের ভয়েসটা একটু চেনা চেনা লাগলো। তাই ফোন না কেটে বলল, আপনি কে? আপনার ভবিষ্যৎ বউ। আমি কে? আমার ভবিষ্যৎ জামাই। অনুভব এবার শিওর হয়ে গেল এটা ইচ্ছে। তবে দেখতে চাইলো আর কি কি বলতে পারে। তাই কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে এক থা, ওপর দিয়ে আদব কায়দা শিখিয়ে দিব। ইচ্ছে কিছুটা ভরকে গেল। তবে বাকি সবাই চালিয়ে যেতে বলল। তাই বলল, আপনি না নেতা, আপনার দায়িত্ব জনগণের সেবা করা, কিন্তু আপনি কি করছেন? একটা নিষ্পাপ মেয়েকে হুমকি ধামকি দিচ্ছেন স্যার। বলেই মুখ চেপে ধরে হাসল ইচ্ছে। অনুভব দাঁতের দাঁত চেপে বলল, তাহলে আমার এখন কি করা উচিত? আপনার মনের রাস্তাটা একটু বলে দিন। অনুভব মুচকি হেসে বলল, শোনো মেয়ে, আমার মনের রাস্তা বেশি দূরে নয়। 1 মিনিটের সবে। সোজা রুম থেকে বেরিয়ে এসো, আমি অপেক্ষায় আছি। ইচ্ছে হতভম্ব হয়ে ফোন কেটে দিয়ে বিছানায় নিয়ে উঠে বসল। সবাই ভয় একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ইচ্ছে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, আমি কিছুতেই বাহিরে যাচ্ছি না। এই লোক দুনিয়ার বদ, আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। ওহি নাক থেকে চশমা টেনে সোজা করে পড়তে পড়তে বলল, কাঁচা কি খাওয়া যায় নাকি? আমি না হো ভাইয়া একটু ভেজে দিব। ইচ্ছে দাঁত কিরমির করে বলল, দিন আমারও আসবে। ইচ্ছে ফোন কাটতেই অনুভব হাসল। বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তোমার চিঠিগুলো বড্ড মিস করে তোমার এমপি মশাই। আর দাও না কেন? আবিরদের আসতে দেরি হচ্ছে জন্য আকলিমা বেগম নিজেই এবার আসলেন। সব কয়টাকে টেনে নিয়ে গেল। অনুভব তাদের বসতে বলল, বেশ স্বাভাবিকভাবেই। কিন্তু সে স্বাভাবিকভাবে বললেও সবাই স্বাভাবিক থাকতে পারল না। সবাই এসে অবাক হলো। সেদিকে অনুভব পাত্তা না দিয়ে সবার সামনেই অহিকে বলল, রঙ্গনকে তোরা হসপিটালে নিয়ে গেছিলি? রঙ্গনকে তোরা হসপিটালে নিয়ে গেছিলি? ভাইয়ের প্রশ্নে অহি রীতিমতো শীতের দিনেও ঘামতে শুরু করলো। উত্তর কি দিবে না বুঝে ইচ্ছের দিকে তাকালো। এমনটা না যে সে অনুভবকে প্রচণ্ড ভয় পায়। সে জানে তার ভাই তাকে অসম্ভব ভালোবাসে। অহি তখনই ভয় যখন সে কোনো ভুল করে। অনুভব তাকে বলেছিল রঙ্গনের থেকে দূরে থাকতে। কিন্তু চাইলে কি সব সময় সবকিছু মনমতো হয়? না, হয় না। অহি ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবস্থা অন্য দিকে যাচ্ছে বুঝে সামনে এসে দাঁড়ালো ইচ্ছে। মুচকি হেসে বলল, সেদিন কোচিং থেকে ফেরার সময় দেখি রাস্তায় একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এগিয়ে যেতেই লোকটাকে কেমন চেনা চেনা লাগলো। তবে পুরো মুখের
তো লেগে থাকায় সেদিকে পাত্তা না দিয়ে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। একজন সুনাগরিকের দায়িত্ব একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তবে প্রথমে না চিনলেও হসপিটালে যাওয়ার পর তার ফেস পরিষ্কার করতেই চিনতে পারি। তাকে আমি রাস্তাঘাটে বেশ কয়েকবার দেখেছি, তবে ঠিক মনে পড়ছিল না। সে যাই হোক, তারপর তাকে সেখানে ভর্তি করে চলে এসেছি। কিন্তু আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে কোনো সমস্যা। অনুভব চুপচাপ মনোযোগ সহকারে ইচ্ছের কথাগুলো শুনল। কথা শেষ হতেই অনুভব ধীর গলায় বলল, না, তবে অসুস্থ ব্যক্তি হসপিটালে নিয়ে গিয়ে তোমরা ভালো কাজ করেছ। ওহি এবার কথা বলল, কিন্তু ভাইয়া তুমি কি করে জানলে? চয়ন একটু দরকারে হসপিটালে গিয়েছিল, সেখানে নাকি তোদের মতো কাউকে দেখেছে। তোর কাছে পৌঁছাতে পৌঁছাতে নাকি হসপিটাল থেকে বেরিয়ে পড়েছিলি, তাই কিছু জিজ্ঞেস করতে পারেনি। তবে যে কেবিন থেকে বের হয়েছিস সেখানে উকি দিয়ে দেখেছে রঙ্গন শুয়ে আছে। আমাকে জানালে ভেবেছিলাম তোকে জিজ্ঞেস করব, কিন্তু কাজের চাপে হয়ে উঠেনি। আজকে তোদের দেখে মনে পড়ল। ইচ্ছে আর ওই দুজনেই হাফ ছেড়ে বাঁচল। একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা ইশারা করল। জিনিসটা নজর এড়াল না অনুভবের, তবুও কিছু বলল না। হঠাৎ আকলিমা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, কি রে অনু বেটা, তোরা কি রঙ্গ বেটার কথা বলছিস? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, না, এক কাপ কফি বানিয়ে দিবে কাকিমনি। কেন দেব ন? এখনই আনছি দাঁড়া। যেভাবে এসেছিলেন আবার সেভাবেই চলে গেলেন। তবে কৌতূহলী হয়ে তাকিয়ে রইল ওহি আইচ্ছে। এই রঙ্গ বেটা আবার কে তাদের মাথায় ঢুকল না। তবে এ বিষয়ে নিয়ে কেউ আর কোনো কথা বলল না। সবাই গিয়ে একসাথে নাস্তা করতে বসল। আবির খেতে খেতে ইচ্ছেকে উদ্দেশ্য করে বলল, কি ইচ্ছি পিচ্ছি ভবিষ্যৎ প্ল্যান কি? ইচ্ছে লুচি চিবাতে চিবাতে বলল, আপাতত ঢাবি, অতপর শ্বশুর বাড়ি। আরিয়া বলল, ভার্সিটিতে উঠার সাথে সাথে বিয়ে করে নিবি নাকি? তো কি আশেপাশের মানুষের মতো সন্ন্যাসী নিব? অনুভব এত সময় চুপচাপ খাচ্ছিল, তবে কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতাই আর চোখে ইচ্ছের দিকে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। আবির আবার জিজ্ঞেস করল, তা ইচ্ছে তোমার কেমন ছেলে পছন্দ? রাজনীতি না করা সব ছেলেই আমার পছন্দ। তাহলে তো আমাকেও তোমার পছন্দ। ইচ্ছে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওহি খেতে খেতে বলল, তোর কবিতা দিয়ে তোর পছন্দ বোঝা তো দেখি। যাকে দেখে সবাই বলবে মারহাবা, সেই হবে আমার বাচ্চার বাবা। অনুভব অস্ফুট স্বরে বলল, সকাল বিকাল 3টে করে পোপর দিলে এমন উল্টো পাল্টা কবিতা বলা বের হয়ে যাবে। এভাবেই কথা বলতে থাকলো চারজনই। সব কথা যে অনুভবকে শুনিয়ে শুনিয়ে এই বিচ্ছুগুলো বলছে তা বুঝেও চুপ করে রইল। আরিয়া আবার বলল, জানিস ইচ্ছে তোকে আমার এত ভালো লাগে। আমি যদি ছেলে হতাম তাহলে তোকেই বিয়ে করে নিতাম। অনুভবের হঠাৎ কাশি উঠে গেল। ওহি ঝটপট পানি ঢেলে এগিয়ে দিল। অনুভব তা ঢকঢক করে খেয়ে সবার দিকে একবার করে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, খাওয়ার সময় এত কথা কিসের তোদের? শেষ। কেউ আর কোনো কথা বলল না। কথা বললেই বিপদ। অনুভব তর্কে জড়ানো পছন্দ করে না, তাই সবাই 100 কথা তার এক কথার সমান। খাওয়া দাওয়া শেষ করে অনুভব রেস্ট নিতে গেল, আর বাকি সবাই আড্ডা দিতে ছাদের গেল। কি গো বিবিজান, মন খারাপ? মায়াডারে কতদিন দেখি না। বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে, অথচ বাড়িতে থাকলে সব সময় বকাচকা করো। তুমি শুধু আমার গালমন্দটাই দেখলা, আদর ভালোবাসাটা দেখলা না। শফিক সাহেব হেসে বললেন, এই তো দেখছি তুমি তারে মিস করতাছ না। শফিক সাহেব কিছু সময় চুপ রইলেন, অতপর বললেন, হুম করছি। তাহলে কেন তাকে বাড়ি আসতে নিষেধ করলা? তুমি তো জানো ইচ্ছে বাসে উঠতে পারে না, 3 দিনের ছুটি পেয়েছে। কিন্তু আসতে গিয়েই যদি অসুস্থ হয়ে পড়ে তাই নিষেধ করেছি। আর সকালে কথা হলো তো তোমার সাথে অহির চাচার বাসায় যাবে। তারা বহুত ভালো মানুষ, আমাদের নাতনিটার অযত্ন করবে না। হুম, মায়াটারে সুপাতে দিতে পারলে আমি রেও শান্তি পেতাম গো। শফিক সাহেব মুচকি হেসে বললেন, কেন, পাত্র তো রেডি আছে। ইচ্ছে কি রাজি হবে? আমি বললে অবশ্যই হবে। কথাখানা বলেই একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হাসলেন। হঠাৎ আনোয়ারা বেগমের কিছু মনে হতেই থমথমে গলায় বললে, কিন্তু ইচ্ছের বা। চুপ, এই শব্দটা উচ্চারণ করবে না। আনোয়ারা বেগম থেমে গেলেন, স্বামীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রী মনোভাব বুঝে শফিক সাহেব বললেন, বিবিজান ইদানিং তুমি কিন্তু আমায় আর সময় দিচ্ছ না। তয় কারে সময় দিতেছি গাওয়ালেরে।
জানো বিবিজান, তোমার অর্ধেক শুদ্ধ আর অর্ধেক অশুদ্ধ ভাষা শুনলেও আমি প্রেমে পড়ে যাই। আহাম রন, বুড়ো বয়সে বিমরতি। এটাই তো আফসোস, আমি বুড়ো হচ্ছি আর তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ। আনোয়ারা বেগম লজ্জা পেলেন, কিঞ্চিত মাথা নত করে বললেন, ঢঙের কথা বলবেন না তো, এই বয়সে এসে প্রেম করার শখ যাচ্ছে। আহা বিবিজান, একটা গান শুনুন না, ওই যে বলে, প্রেমের মোহ রাজলে ডুবে না। ইচ্ছের মাঝ রাতে হঠাৎ প্রচণ্ড ক্ষুধা গেল, শুয়া থেকে উঠে বসল। ওহি ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিল তবুও উঠল না। এত রাতের রান্নাঘরে গিয়ে কি কিছু খাওয়া ঠিক হবে? যদি কেউ কিছু মনে করে? না না, মনে করবে না, অল্প একটুই তো খাবে। ইচ্ছে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। খাওয়ার মতো কিছু খুঁজতে লাগলো, তবে বাহিরে তেমন কিছু নেই। হয়তো ফ্রিজে তুলে রেখেছে, কিন্তু এখন তো সেগুলো গরম না করে খাওয়া যাবে না। আবার গরম করে যে খাবে সে ইচ্ছেটুকুও করছে না। কি এক জ্বালায় পড়ল। হঠাৎ চোখ গেল বিস্কুট আর চানাচুরের ডিব্বার দিকে। সেটাই হাতে নিয়ে খেতে লাগলো। কথায় বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো। যা আছে তাই খেয়ে আপাতত পেট ঠান্ডা করুক। এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করছো? ইচ্ছে হঠাৎ অনুভবের গলার আওয়াজ শুনে বিস্কুটটা গলায় আটকে কাশি উঠে গেল। হঠাৎ তার সামনে কেউ পানির গ্লাস ধরতেই নিয়ে ঠকঠক করে খেয়ে ফেলল। অতঃপর বলল, ধন্যবাদ, ক্ষুধা লেগেছে। ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, লেগেছিল, এখন আর নেই। খাবার গরম করে খেতে। ধুর, ও তো খাটনি কে করবে? অনুভব ভ্রু কুঁচকে বলল, সন্ধ্যায় না বললে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করবে। তো জামাই যদি রাত দুপুরে রান্না করতে বলে তখন কি করবে? তাহলে শুধু মাঝরাতেই খেতে দিব সারাদিন, আর কপালে ভাত জুটত না। অনুভব বড় বড় করে তাকালো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। ইচ্ছে কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি কেন এসেছেন? আমি কেন এসেছি না জানলেও চলবে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ইচ্ছে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। কিছু একটা বলার উদ্দেশ্য পিছু ঘুরে চাইল। ওহি হঠাৎ ঘুম ভেঙে পাশে ইচ্ছেকে না পেয়ে অবাক হয়ে গেল। ভাবল হয়তো ওয়াশরুমে গিয়েছে, তাই সময় দেখার জন্য হাতে মোবাইল নিল। কিন্তু সময় দেখার আগেই তার চোখ আটকালো একটা মেসেজ নোটিফিকেশন দেখে। সেখানে চাপ দিয়ে ভেতরে ঢুকলো। রঙ্গনের মেসেজ। সে তো কোনোদিন মেসেজ দেয় না, আজ হঠাৎ কি মনে করে দিল। আপাতত ভাবনা রেখে পড়তে শুরু করলো। ঘুম তো আমি তোর কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু উল্টে তুই আমার ঘুম কেড়ে নিয়ে নিশ্চিতে ঘুমাচ্ছি। বড় ন্যায় করে ফেললি। ভাইয়ের আশেপাশে থাকলে তো আমায় ভুলেই যাস। ফোন দিলে ধরিস না। খবরদার এমন করবি না, নইলে আমার যদি একবার রাগ উঠে তোর ভাইয়ের সামনে দিয়ে তোকে তুলে নিয়ে আসবো। ভয় নেই, বিয়ে করেই ঘরে তুলব। মনে রাখবি আমি কিন্তু ভালো মানুষ নই। ওহি হতভম্ব হয়ে রইল, বিড়বিড় করে বলল, শুধু কি হুমকি দিল নাকি সত্যি সত্যি এমন করতে পারে? ইশতিয়াক পাঠান রোদে বসে পায়ের উপর পা তুলে চা খাচ্ছেন। অন্যদিকে তার এখন কোনো খেয়াল নেই। হঠাৎ এক লোক গলা খাকারি দিয়ে বলল, স্যার আসবো। ইশতিয়াক পাঠান চায়ের কাপ পাশে রেখে বলল, আয়, কিছু বলবি? জি স্যার। বল। স্যার, রঙ্গন বাবা সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল। তাকে অনুভব মির্জার বোন হসপিটালে নিয়ে গেছিল। সে তার বন্ধুদের জানালেও আপনাকে জানায়নি। ইশতিয়াক পাঠানের ভাবভঙ্গি তবুও স্বাভাবিক রইল। আর কিছু জানিস? সে কোথায় এখন? ঢাকায় আছে। ঠিক আছে, যা, সব খবরাখবর ঠিক মতো দিবি। লোকটা চলে যেতেই ইশতিয়াক পাঠান চায়ের কাপটা আবার হাতে নিলেন। মুখে নিতে দেখলেন ঠান্ডা হয়ে গেছে। রেখে দিয়ে আরেক কাপ চা চাইলেন। অতঃপর কিছু মাথায় আসতেই চিন্তামগ্ন হলেন। হঠাৎ বাড়ির মধ্যে থেকে কেউ চেঁচিয়ে বলে উঠল, বাবা! বল, শুনতে পাচ্ছি। আপনার মাতা আপনাকে স্মরণ করিয়াছেন। জলদি গিয়ে শুনে আসুন। ইশতিয়াক পাঠান থমথমে মুখে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে আফসোস নিয়ে বললেন, সন্তানগুলো একটাও মানুষ হলো না। ভাই আসবো। অনুভব ফাইল থেকে মাথা তুলে চয়নকে দেখে ইশারা করে ভেতরে আসতে বলল। অতঃপর আবার ফাইল মনোযোগ সহকারে দেখতে লাগলো। যেদিকে দেখবেন না সেদিকেই গরমিল। কাকে রেখে কাকে বিশ্বাস করবে? মাথায় আসে না। রাজনৈতিক কাজের চাপে পারিবারিক অফিসে সেভাবে আসতে পারে না। তবে না, এখন থেকে সময় বের করে আসতে হবে। নইলে তার বাবা দেশে ফিরে সবার আগে তার কাছেই কৈফিয়ত চাইবে। সেটা নিয়ে টেনশন নেই বললেই চলে। কিন্তু বাবা চাচার এত কষ্টের অফিস, তা দেখে রাখা তার দায়িত্ব। চয়ন অনেক সময় ধরে হাসফাস করে গলা ঝেড়ে বলল, ভাই বল, শুনছি।
রঙ্গনের নাম্বার জোগাড় করতে বলেছিলেন, নিয়ে এসেছি। অনুভব হাত বাড়িয়ে বলল, ঠিক আছে দে। চয়ন তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। অনুভব তা হাতে নিয়ে বলল, অফিসের স্টাফদের একটু খোঁজ খবর নিয়ে আয় তো। সবাই ঠিকঠাক মতো কাজ করছে নাকি দেখ। আচ্ছা। চয়ন চলে যেতেই অনুভব হাতে থাকা কাগজে চোখ বুলালো। নাম্বার তো চেঞ্জ করেনি, আগেরটাই রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে গম্ভীর ভাব নিয়ে কল দিল। রঙ্গন প্রথমবারেই রিসিভ করে বলল, এত বড় সৌভাগ্য, আমার নামি দামি মানুষ আমায় কল করেছে। তা কি মনে করে এমপি অনুভব মির্জা আমাকে স্মরণ করল? অনুভব থমথমে গলায় জবাব দিল, বলার জন্যই তো কল দিয়েছি। তাড়াতাড়ি বল, আমার হাতে বেশি সময় নেই। কি এমন করিস যে তোর হাতে সময় নেই? অনেক কাজ। একটা বল শুনি। তোর বোনের সাথে লাইন মারা। অনুভব রাগী গলায় বলল, তুই আমার বোনের পিছু করা ছেড়ে দে। তোর কথায় কেন ছাড়ব? আমি বড় অভিভাবক, বড় ভাই, ভুলে যাস না। আমার পেছনে লোক লাগিয়েছিলি তাই না? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তোর কথায় আমি পিছু ছাড়ব না তা ভালোই করেই জানিস। তবে তোর বোন বললে ভেবে দেখতে পারি। রঙ্গন একরোখা জবাব শুনে অনুভব বিরক্ত হলো। তবে কিছু সময় ভেবে বলল, তুই যদি আগের রঙ্গন হতি আমি নিজে আমার বোনকে ধুমধাম করে তুলে দিতাম। কিন্তু এই বখাটের রঙ্গনের হাতে আমি জীবনেও তুলে দিব না। রঙ্গন হেসে উঠে বলল, আমি একবারও তোকে বলেছি তুলে দিতে। তুই কি চাইছিস? তোর বোনকে? দেখ, আমাদের মধ্যকার ঝামেলায় আমার বোনকে টানিস না। ও নরম মনের মানুষ, তোর ধোঁকাশে সহ্য করতে পারবে না। রঙ্গন এবার সিরিয়াস হলো। শীতল কণ্ঠে বলল, তোকে কে বলেছে আমি তাকে ধোঁকা দিব? তুই আমার বোনকে ভালোবাসিস না? তাহলে কেন তাকে বিয়ে করতে চাস? জবাব দে। আমার ইচ্ছে। অনুভব প্রচণ্ড রেগে গেল। তবে একটা শব্দে তার অন্য কিছু মাথায় আসলো। হঠাৎ হেসে উঠল। হাসতে হাসতেই বলল, তুই আমার বোনের পিছু ছাড়লে তোকে একটা সত্যি কথা বলবো। রঙ্গন স্বাভাবিকভাবেই বলল, কোন সত্য? যে সত্য কেউ জানে না। হেয়ালি আমি একদম পছন্দ করি না অনুভব। যা বলবি সোজাসুজি বল। এত বছরে কি তুই তোর বোনের খোঁজ পেয়েছিস? রঙ্গন চমকে উঠল। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, না। হঠাৎ এই কথা? তুই যদি অহির সাথে যোগাযোগ বন্ধ করিস, তবে আমি তার সন্ধান তোকে দিব। রঙ্গন নড়েচড়ে বসল, উত্তেজিত কণ্ঠে বলল, কোথায় আছে সে? আগে বল, আমার বোনের সাথে যোগাযোগ করবি না? ঠিক আছে, যোগাযোগ করব না। অনুভব হাসল। এটা সে করতে চায়নি, তবুও বোনের ভালোর জন্য করতে হলো। এই কথা যে রঙ্গন পাবলিক করবে না এটা সে জানে। তের একটা টান আছে না? কি হলো মো, রে গেলি? বলছিস না কেন? দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস কেন? মেজাজ গরম না করে বল। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, ইচ্ছে। তোর বোনের সই। সে তোর নিজের বোন। রঙ্গন হতভম্ব হয়ে গেল। স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগল। গলা কাঁপছে তার। তুই সত্য বলছিস? মিথ্যা কবে বলেছি? রঙ্গন বেশ কয়েকবার নামটা উচ্চারণ করতেই তার মুখে হাসি ফুটল। কেউ একজন আপন বলতে আছে, তার এটাই বিড়বিড় করল। অনুভব তার মনোভাব বুঝে নিজেও হাসল। এই কথাটা মাস্টারমশাই তাকে বলেছিলেন। গলা খাকারি দিয়ে বলল, যাই হোক, আজকে থেকে তুই আর আমার বোনের সাথে যোগাযোগ করবি না। মাথায় থাকবে। রঙ্গন এবার স্বাভাবিক হয়ে মুচকি হেসে বলল, করব না। তবে সে নিজে থেকে যোগাযোগ করলে আমি তাকে বাধা দিতে পারবো না। অনুভব দাঁতের দাঁত চেপে বলল, এটা কিন্তু কথা ছিল না। রঙ্গন হেসে বলল, একটু আগেই না নিজেই বললি আগের রঙ্গন আর এই রঙ্গন এক নয়। তাহলে আবার আগের মতো কেন আশা করছিস? শোন, আগের রঙ্গন কথা দিয়ে কথা রাখতো, আর এখনকার রঙ্গন কথা দিয়ে কথা রাখে না। বুঝেছিস? শালা তোকে আমি দেখে নিব। নেতা সাহেব, আমি শালার থেকে দুলাভাইয়ে বেশি কমফোর্ট ফিল করি। আমার দুলাভাই হওয়ার আশা তুই ছেড়ে দে। তবে তোর দুলাভাই হতে আমার কিন্তু বেশি সময় লাগবে না। রঙ্গন রাগল না, বরং হাসল। আমার বোনকে কি তোদের মতো পেয়েছিস? ভুলে যাবি না সে রঙ্গন পাঠানের বোন। এত সহজে তার মন জয় করতে তুই পারবি না। তোকে তেলে ভেজে ছেড়ে দিবে। আর যদি তো বোন নিজেই আবার হতে চায়? রঙ্গন আবারও হাসল। একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ছেলে হিসেবে তুই খারাপ নয়, চরিত্র ঠিক আছে। তবে তোর রাজনীতির জন্য সে মানবে না। অনুভব রাগে গোজগোজ করতে করতে ফোন কেটে দিল। লাভের লাভ কিছুই হলো না। দুই ভাই বোনের রাজনীতি নিয়ে এত কি সমস্যা তার মাথায় ঢুকে না।
দুজনকে একসাথে সাথে দুটো করে 4টে উপর দিতে পারলে বড্ড শান্তি লাগতো। রঙ্গন বেশ কিছুটা সময় নিয়ে রয়সয়ে অহিকে কল দিল। 3বার রিং হওয়ার পর ধরল। হ্যালো। এত সময় লাগে? পড়ছিলাম, খেয়াল করি নাই। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল। ওসব পর পুরুষের লেখা বই না পড়ে আমার মন পড়ার চেষ্টা কর, ভবিষ্যতে কাজে লাগবে। অহি থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে? রঙ্গন এবার অহিকে জ্বালাতন করতে বলল। বড্ড টেনশনে আছি রে। কেন, কি হয়েছে? না থাক, না বলুন, আমি শুনতে চাই। আমি প্রতিদিন একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? ভোরের নাকি? কিছু অসহায় জনতা আমার কাছে সাহায্য চাচ্ছে। কি সাহায্য? ভোরের স্বপ্ন তো সত্যি হয়। সেই অসহায় জনতা কারা জানিস? না, আপনি বললে তো জানবো। আমার বাচ্চা কাচ্চা। ওহি ভ্যাবাচাকা খেয়ে বলল। কি যাতা বলছেন? রঙ্গন আফসোসের স্বরে বলল। রে, সত্যি। আমার বাচ্চারা তার মাকে দেখতে চাচ্ছে। ওহি কিছুটা বিব্রত হলো, লজ্জাও পেল। কি বলবেন না বুঝে বলল, রাখছি, অনেক পড়া বাকি। না, ইচ্ছে কে দে। কেন? আগে দে। ইচ্ছে কানে হাত দিয়ে পড়ছে। ওহি প্রথমে কয়েকটা ডাক দিল, শুনল না। অবশেষে উঠে গিয়ে তাকে একটা মেরে বলল, তোর সাথে কথা বলবে। কি কথা? জানি না। ওহ, সাউন্ড বাড়া, আমি শুনছি। আচ্ছা। ইচ্ছে। ভাইয়া কেমন আছেন? রঙ্গন ফোনের দিকে চেয়ে রইল। আজকে বড্ড মায়া কাজ করছে মেয়েটার উপর। তবুও বুঝতে দিল না। এই তো আছি। তুই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছু বলবেন? অনুভব মির্জা তোকে বিরক্ত করে? ইচ্ছে বড় বড় করে অহির দিকে তাকিয়ে বলল। না তো, বরং আমি তাকে বিরক্ত করি। আচ্ছা, ও যদি তোকে কিছু বলে আমায় বলবি। কিন্তু কেন? দ্বারা কথা শেষ করতে দে, বলে আবারও বলল। শোন, তোকে ওই লোক যদি ভয় টয় দেখায় বা কিছু বলে তাহলে সোজা আমাকে বলবি। আমরা দুজনে মিলে ওটাকে রে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। দারুণ আইডিয়া তো। ওকে ডান। ওহি হতভম্ব হয়ে চশমার উপর দিয়ে তাকালো। অতঃপর বিড়বিড় করে বলল, কত বড় বেয়াদব দুটো তার সামনে তার ভাইকে রে বস্তায় ভরার বুদ্ধি করছে ভাবা যায়। কত বড় বেয়াদব দুটো তার সামনে তার ভাইকে রে বস্তায় ভরার বুদ্ধি করছে ভাবা যায়। অহির বিড়বিড়ানি শুনে ইচ্ছে ফোন কানে রেখেই বলল, কি রে, তুই কি আমাদের গালি দিচ্ছিস? ওহি থমথমে গলায় বলল, না। রঙ্গন অহির মনোভাব বুঝে ইচ্ছেকে বলল তাকে ফোনটা দিয়ে দিতে। ওহি নিল, তবে কানে ধরে চুপ করে রইল। রঙ্গন নিজেই কথা বলল, শোন, আজকের পর আমি আর তোকে ফোন দিব না। ওহি অবাক হয়ে বলল, কেন? আজকের পরে থেকে তুই আমাকে ফোন দিবি বুঝছিস? ওহি রেগে গেল। কি পেয়েছেটা কি, যা বলবে তাই করতে হবে। করবে না সে? রেগে বলল, পারবো না। আপনি দিলেই কথা বলবো, নইলে বলবো না। বলেই ফোন কেটে দিয়ে থম মেরে বসে রইল। ইচ্ছে কয়েকবার ডাকলেও উত্তর করল না। পড়তে বসল। ইচ্ছে হতাশ হয়ে একটু ফোন টিপতে বসল। হঠাৎ অনুভবের আইডি তার সামনে আসলো। সাথে সাথে রিকোয়েস্ট পাঠালো। বড্ড বোরিং লাগছে। এই বেডারে জ্বালাইতে পারলে ভালো লাগবে। অনুভব নিজেও অনলাইনেই ছিল। নোটিফিকেশন আসতেই সিন করল। কেউ রিকোয়েস্ট দিয়েছে। জান্নাতুল তাজরি নিচ্ছে। আইডির নাম দেখে বুঝে ফেলল এটাকে। অ্যাকসেপ্ট করে নিল। অনুভব কর্নফার্ম করতেই ইচ্ছের সাথে সাথে মেসেজ লিখল, কি এমপি মশাই কি করছেন? অনুভব রিপ্লাই করবে কি করবে না ভাবতে ভাবতেই করে ফেলল। লিখল, অফিসে এসেছি, কাজ করছি। ওহ, একটা কথা বলতে পারি? তুমি আবার বলার আগে অনুমতিকে থেকে নেওয়া শুরু করলে কবে থেকে? ধুর, সোজা কথার সোজা উত্তর দিন। বলো। আপনি রাজনীতি করে কত টাকা সরিয়েছেন? অনুভব রাগী ইমোজি দিয়ে লিখল, এই মেয়ে আমাকে তোমার এমন মনে হয়? রাজনীতি ছাড়া আর কিছু বলতে পারো না? ইচ্ছে হাসল। হেসে আবার লিখল, পারি বলবো। রিপ্লাই আসলো না। তাই ইচ্ছে আবার লিখল, আপনি এখনো পর্যন্ত কয়টা প্রেম করেছেন? একটাও না। কেন? সময় পাইনি। ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে লিখল, এমন খুইস্তা পেশায় নিয়োজিত থাকলে কোন মেয়েই বা প্রেম করবে আপনার সাথে? এই মেয়ে, তুমি জানো আমি প্রতিদিন কতগুলো করে প্রপোজ পাই? না, জানি না। অনুভব বেশ অনেকগুলো মেসেজ রিকোয়েস্টের সস পাঠিয়ে লিখল, এবার দেখো। ইচ্ছে খুঁটে খুঁটে দেখল, কোনো মেয়েকেই রিপ্লাই করেনি। কিছু একটা ভাবল। অতঃপর লিখল, ফেসবুকে কি রিয়েল প্রপোজ বোঝা যায়? সব কয়টা ফেক আইডি মনে হচ্ছে। অনুভব বিরক্ত হয়ে আর রিপ্লাই করল না। ইচ্ছে হাসতে লাগলো।
হাসতে হাসতে লিখল, এমপি মশাই গান শুনবেন? বলো, শুনছি। তোমার আব্বাকে বলো তোমার বিয়ের বয়স যে হলো। তোমার আম্মাকে বলো তোমার বিয়ের বয়স যে হলো। ট্যান। অনুভব রাগী ইমোজি দিয়ে লিখল, শোনো মেয়ে, আমাকে রাগিয়ে তুমি কিন্তু শান্তিতে থাকতে পারবে না। আজীবন এমন ফালতু গান বলা বের হয়ে যাবে। কিন্তু তা ইচ্ছে দেখল না। আগেই ফোন অফ করে রেখে দিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে থাকলো। এখন ভালো লাগছে, গুনগুনিয়ে উঠল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে অহিদের ঢাবি পরীক্ষা ছিল। মোটামুটি দুজনেরই ভালো হয়েছে। কালকে বাড়ি ফিরবে। খুশিতে লাফিয়ে লাফিয়ে হাঁটছে ইচ্ছে। ওহি বারবার তাকে বলছে, ইচ্ছে পরে যাবি কিন্তু। কিন্তু কে শুনে কার কথা। একটা উষ্ঠা খেয়ে আবার ভদ্র মেয়ের মতো হাঁটতে লাগলো। আজকে অনুভবের আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি। তাই আবির আর আরিয়া এসেছিল তাদের নিয়ে। দুজনকে বের হয়ে আসতে দেখে আবির এসে জিজ্ঞেস করলো, কি রে, পরীক্ষা কেমন হলো? দুজনেই একসাথে বলল, আলহামদুলিল্লাহ। আরিয়া বলল, চল তোদের আজকে আমি ট্রিট দিব। কি খাবি বল? আবারও দুজনেই একসাথে বলল, ফুচকা আর আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই হোস্টেলে ফিরে গেল। বাড়িতে ফোন করে কথা বলল। অতঃপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা লেগে গেল। ইচ্ছে বলল, চল ছাদে থেকে ঘুরে আসি। পাগল হয়েছিস? সেদিন শুনলি না হোস্টেলের খালা কি বলল? ছাদে থেকে একটা মেয়ে লাফ দিয়েছে। আর তখন থেকেই রাতে কারো ছাদের পায়ের আওয়াজ শোনা যায়। তারপরে থেকে কেউ আর রাতে ছাদে যায় না। ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, আরে এমন একটু আকুটু সমস্যা জায়গায়তেই থাকে, চল। না, যাব না। আর তুইও যাবি না। ইচ্ছে মুখ গোমরা করে বসে পড়ল। তার এখন আর ভালো লাগছে না। ছুটে বাসায় চলে যেতে ইচ্ছে করছে। ওহিতা দেখে বলল, ইচ্ছে কালকে তো চলে যাব। ভাইয়ের জন্য একটা চিঠি লিখবি। ইচ্ছে উঠে দাঁড়ালো, টেবিলে বসতে বসতে বলল, তোর ভাইকে এবার এমন চিঠি লিখব না। দেখেই অক্কা পেয়ে যাবে। ওহি সেদিকে পাত্তা না দিয়ে প্রশ্ন মিলাতে বসল। এভাবেই বেশ অনেকটা সময় চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে দুজনেই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় রঙ্গন কল করল। ওহি ধরতেই বলল, বেকুনিতে আয়। ওহি হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিল 11টা বাজে। হতভম্ব হয়ে বলল, কেন? তুই আসবি নাকি আমি ভেতরে যাব? এই না না, আসছি। ওহি দৌড় বেকুনিতে গিয়ে দাঁড়ালো। অতটা বড় না, ছোট্ট একটা বেলকনি। কোনো গাছগাছালি কিচ্ছু নেই। তারা লাগে সে সময়ও পায়নি। শুধু কাপড় চোপড় মেলতেই আসে দুজনে। তাছাড়া সেভাবে আসা হয়নি। মূলত চাপা হওয়াতে দুজনের কারোই পছন্দ হয়নি। আরেকটা কারণ আছে, এখানে দাঁড়ালে রাস্তার মানুষ দেখা যায়। এমনকি তারা তাকালেও দেখতে পাবে। এই জন্যই সচরাচর আসে না তারা। ওহি উকি ঝুঁকি মেরে দেখতে লাগলো। হঠাৎ রাস্তার ল্যাম্পপোস্টের কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। চেহারা বোঝা না গেলেও পোশাক দেখেই বুঝে ফেলল এটাকে। এক হাতে ফোন, অন্য হাতে সিগারেট। রঙ্গন এবার কথা বলল, অবশেষে খুঁজে পেলি তাহলে আমাকে। আপনি এত রাতে কেন এসেছেন? তোকে বলতে হবে। আমি ভেতরে চলে গেলাম। না দাঁড়া বলছি। বলুন। তোকে দেখতে এসেছিলাম। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, কালকে চলে যাব। ওহ, একটা গান শোনাবেন? আসলে বাড়ি গেলে তো এভাবে আর কথা হবে না। শোনাবেন? রঙ্গন দাঁত কিরমির করে বলল, কথা হবে না মানে? তুই ফোন না ধরলে তোর ভাইকে ফোন দিব, মনে রাখিস। ওহি চমকে উঠল। কিছু বলার আগেই রঙ্গন গান ধরল, আমার ভিনদেশী তারা, একা রাতেরই আকাশে, তুমি বাজালে একতারা, আমার চিলেকোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে, তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি। আপনি এত সুন্দর গান কই থেকে শিখেছেন? শিখিনি কখনো। ওহ, জানেন ভাইও ভালো গান গায়। আমি শুনতে চেয়েছি। একদম তার কথা আমাকে বলবি না। এত রাগ কেন আমার ভাইয়ের উপর আপনার, তাই আগে বলুন তো। রঙ্গন কথা ঘুরিয়ে বলল, তোর ভাই আজকে আমাকে কল দিয়েছে। কি বলছে জানিস? তোকে নিয়ে পালাতে। কি? অসম্ভব। রঙ্গন মুচকি হেসে বলল, আজ ফাগুনি পূর্ণিমার রাতে চল পলায়ে যাই। সকাল হতেই ব্যাগপত্র গুছিয়ে নিল দুজনে। এখন অপেক্ষা অনুভব আসার। হোস্টেলের নিচে এসে কল দেওয়ার কথা তার। ইচ্ছে আর ওহি দুজনেই রেডি হয়ে বসে আছে। 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন অনুভব আসছে না, তখন ইচ্ছে রেগে অহির ফোন কেড়ে নিয়ে অনুভবকে কল দিল।
অনুভব মিটিং ছিল এর সময় ফোন আসায় বিরক্ত হলো। সাথে তার দলের লোকজন। তবে হাতে নিয়ে যখন দেখলো ওহি কল দিয়েছে, এক সাইডে গিয়ে ধরে বলল, ওহি বনু আজকে যেতে পারবো না, কাজের প্রচুর চাপ, অনেক ব্যস্ত আছে, কালকে বাসায় নিয়ে যাব। ইচ্ছে রেগে বলল, থাকুন আপনার কাজ নিয়ে, আমি আর ওহি চললাম। যত সব খুইস্টা লোকজন, মুডটাই নষ্ট করে দিল। অনুভব রাগলো না, থমথমে গলায় বলল, অহিকে দাও। ইচ্ছে দিয়ে দিল। অনুভব অহিকে বুঝিয়ে বলে ফোন রেখে দিল। ইচ্ছের রাগে রীতিমতো কাঁপছে। ওহি ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। কখন যে তাকে কি বলে ঠিক নেই। ইচ্ছে আবার তার হাত থেকে ফোন নিয়ে রঙ্গনকে কল দিল। রঙ্গন ঘুমিয়েছিল এর সময়, কল আসায় নাম্বার না দেখেই কল কেটে রেখে দিল। বেশ কয়েকবার আসার পরে বিরক্ত হয়ে সামনে ধরল। অহির নাম্বার থেকে এতগুলো কল দেখে ব্যাক করল। ইচ্ছে সাথে সাথে রিসিভ করেই বলল, ভাইয়া ফ্রি আছেন, একটু আসতে পারবেন? রঙ্গন অবাক হলো। হঠাৎ এই কথা বলছে কেন, বুঝলো না। কোনো বিপদে পড়ল না তো? তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, কেন বনু, কোনো সমস্যা? কিছু হয়েছে? তোরা ঠিক আছিস? ওহি বড় একটা শোকত খেল। রঙ্গন এত ভালো করে কথা বলতে পারে তার জানা ছিল না। তবে ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, ওই বেডা অনুভব মির্জা আসে নাই। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ভদ্রলোক নাকি ব্যস্ত, তাই আজকে আর যাওয়া হবে না। তাই আমরা আপনার সাথে ঘুরতে যাব, নিয়ে যাবেন? একদমে কথাগুলো বলে থামল ইচ্ছে। রঙ্গন হাসলো, হাতে থাকা ঘড়ি দেখে নিয়ে বলল, আধা ঘন্টার সময় তে আসছি। ঠিক আছে। ওহি মাথায় হাত দিয়ে বসে বলল, পাগল তুই, ভাইয়া দেখে ফেললে কি হবে? ইচ্ছে রেগে গিয়ে তার চুল টেনে ধরে বলল, ফাজিল বেডি, যখন দিনরাত ফোনে কথা বলিস তখন তোর ভাই কই থাকে? থাক, তোর যাওয়া লাগবে না, আমি জিনিয়া আর জিহান যাব। কি ওদের ও নিবি? হ্যাঁ অবশ্যই। দাঁড়া, ওদের রেডি হয়ে রাস্তার মোড়ে দাঁড়াতে বলি। ঠিক আছে। শেষমেশ ইচ্ছের কথাই রাখতে হলো। রঙ্গন নিচে এসে কল দিতেই তারা নেমে পড়ল। রঙ্গন তাদের বলল রিকশায় উঠে পড়তে আগে থেকেই নিয়ে এসেছিল। ইচ্ছে জানায় সামনে আরো দুটো ফ্রেন্ড আছে। রঙ্গন বলল, সমস্যা নেই, আগে তোরা উঠে পড়, ওদের জন্য সামনে থেকে রিকশা নিয়ে নিব। আচ্ছা, কিন্তু আমরা যাব কোথায়? বইমেলা হচ্ছে, যাবি? ইচ্ছে বলার আগেই ওহি বলল, যাব। অবশেষে সবাই মিলে বই মেলায় হাজির হলো। সবাই মিলে ঘুরে ঘুরে বই দেখতে লাগলো। রঙ্গনের কথা জিহানরাও জানে, তাই আর কোনো প্রশ্ন করেনি আলাদা করে। তবে এখানেও কাপল দেখে বলল, দেখছিস এখানেও এরা, এদের জন্য কোথাও গিয়ে শান্তি নেই, সব জায়গায় হাজির। ইচ্ছে টিটকারি মেরে বলল, তাতে তোর কেন এত জ্বলে? আমার তো জ্বলবেই, কারণ আমার নেই। জিনিয়া বলল, এখন থাকলে কি করতে? বই কিনে দিতাম। জিনিয়ার সাথে সাথে টেনে ধরে বলল, গফ নাই, তাতে কি বোন তো আছে, আমাদের তিনজনকে কিনে দিবি চল। বলেই টানতে টানতে একটা স্টলে নিয়ে গেল। অহিও যাচ্ছিল, তবে তার আগেই রঙ্গন তার সামনে দাঁড়ালো। ওহি চশমা ঠেলে হাতে নিয়ে বলল, কি, তোরা যারা চোখে কম দেখিস তারা চশমা ছাড়া কেন? কম শুনিস নাকি? ওহি আবার চশমা পরে নিয়ে বলল, না, বাজে কথা বলবেন না। বেশ, বই কিনবি না? টাকা আনতে মনে নেই, চল আমার সাথে। কোথায়? চান্দে। কি? রঙ্গন আরেক দিকে পা বাড়ালো। ওহি দোটানায় পড়ে গেল কোন দিকে যাবে। রঙ্গন বেশ কিছুটা যাওয়ার পরে যখন দেখলো আরেকজন হদিস নেই, তখন ডাক দিল, কি রে, আসবি নাকি পালকি আনতে হবে? ওহি বড় বড় করে তাকিয়ে বলল, না না, আসছি। রঙ্গন তাকে বলল, পছন্দ মতো বই নিয়ে নে। ওহি কিছু না বলে বই দেখতে লাগলো। হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে বলল, এটা নিব। আচ্ছা, ইচ্ছের জন্য একটা নে। ওহি আরেকটু খুঁজে খুঁজে আরিফ আজাদের বেলা ফুরবার আগে বইটা নিয়ে বলল, এই দুটোই থাক, শেয়ার করে পড়ব। ইচ্ছে আর জিনিয়া মিলে জিহানের থেকে বই নিয়ে তবে ছাড়ল না। জিহান হতাশ সুরে বলল, তোদের মতো ভদ্র মহিলাদের সাথে আমি আর কোথাও কোনো দিন যাব না। দুজনেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ওহি ততক্ষণে আগের জায়গায় এসে দাঁড়িয়েছে। রঙ্গন টাকা মিটিয়ে নিজেও এসে বলল, এখন কোথায় যাবি? ইচ্ছের আগেই জিনিয়া জবাব দেয়, আগে কিছু খাবো। রঙ্গন তাদের নিয়ে একটা সামনে আগালো। একটা ফাস্টফুডের দোকান দেখে সবাইকে গিয়ে বসতে বলল। যে যার মতো খাবার নিল। ওহি জানালো সে কিছু খাবে না। রঙ্গন কিছু সময় ভ্রু কুঁচকে চেয়ে তার পাশে গিয়ে চেয়ার টেনে বসে ফিসফিস করে বলল, কি সমস্যা তোর? এত ভাব দেখাচ্ছিস কেন? থাপ্পড় কত প্রকার জানিস?
একটা বাড়তি কথা বলালে উদাহরণ সহ দেখিয়ে দিব। অহির প্রচণ্ড মন খারাপ হলো। চোখ ঝাপসা হয়ে আসছে। নাক টেনে বলল, আপনি খুব খারাপ। তুই আর তোর ভাই এটা ছাড়া অন্য কোনো শব্দ জানিস না। অহি চুপ করে রইল। রঙ্গন তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর রাগের কারণ আমি হলেও রাগ ভাঙানোর উপায় আমার জানা নেই। তাই অযথা রাগ করে সময় নষ্ট করিস না। আমার এত ধৈর্য নেই, দেখা যাবে তোর রাগ ভাঙাতে গিয়ে দুটো থাপ্পড় দিয়ে বসে আছি। তখন ভালো লাগবে। ইচ্ছের এখন ভালো লাগছে। বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে সবাই যে যার গন্তব্য চলে গেল। পরের দিন অনুভব সময়ের আগেই চলে এসেছে। অহিকে কল দিয়ে নামতে বলেছে, 1 ঘন্টা হয়ে গেল তবুও কেউ নামছে না। মূলত ইচ্ছে জেনে বুঝে এমন করছে। বেকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে আর মিটিমিটি হাসছে। অহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখেছে। 1 ঘন্টা পার হতেই ইচ্ছেকে টেনে বের করল। অতঃপর দুজনেই গিয়ে অনুভবকে কিছু না বলে গাড়িতে উঠে বসল। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, এত দেরি হলো কেন? ইচ্ছে আর চোখে তাকিয়ে বলল, ব্যস্ত ছিলাম। অহি বিষয়টা সামলাতে বলল, ভাইয়া আসলে কিছু জিনিস তোলা হয়েছিল না। এখন চলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে না তোমার? অনুভব ইচ্ছের দিকে তাকিয়ে কিছু না বলে উঠে বসল। অতঃপরের রওনা দিল। বেশ কয়েক ঘন্টা জার্নি করে আপনজনদের কাছে ফিরল। আনোয়ারা বেগম সকাল থেকে ভালো মন্দ রান্না করে বসে আছে। ইচ্ছে বাড়ি ফিরতেই তাকে জড়িয়ে ধরে কিছু সময় কান্নাকাটি করল। শফিক সাহেব তাকে থামাতে ইচ্ছেকে উদ্দেশ্য করে বললেন, ইচ্ছে রানী বলতো এখানে সব থেকে ছোট কে? ইচ্ছে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন আমি? আরে ধুর, যে কথায় কথায় কাঁদে সেই হচ্ছে সব থেকে ছোট মানুষ। ইচ্ছে হাসল। আনোয়ারা বেগম কান্না বন্ধ করে চোখ গরম করে তাকালেন। 7 দিন পর আজকে ইচ্ছেদের ঢাবির রেজাল্ট দিয়েছে। সকাল থেকে সে কি টেনশন দুজনের। ওহি তো কয়বার কেঁদেছে ঠিক নেই। তবে রেজাল্ট দিতে দিতে একবারে সন্ধ্যা গিয়ে দিল। ইচ্ছে তো রেগে কিছু সময় গালমন্দও করল। এত দেরি করার কি দরকার ছিল? আরেকটু হলে তো জানটাই বের হয়ে যাচ্ছিল। অবশেষে আশাপূরণ হয়েছে। ভালো নম্বর পেয়েছে। তবুও টেনশন কমল না যদি আলাদা সাবজেক্ট আসে। তখন তো সব সময় একসাথে থাকা হবে না। এসব নিয়েই দুজন ফোনে আলাপ আলোচনা করছিল। হঠাৎ অহির মা অনিমা বেগম ভেতরে এসে অহিকে বললেন, একটু ফোনটা দে তো, ইচ্ছের সাথে একটু কথা বলবো। অহি মাথা নাড়িয়ে ফোন দিয়ে দিল। অনিমা বেগম ফোন ধরে হ্যালো বলতেই ইচ্ছে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টিজান, কেমন আছেন? অনিমা বেগম হাসলেন। সবার সাথে জান লাগানোটা ইচ্ছের ছোটবেলার স্বভাব। তবে এই ডাকটা ইচ্ছের মুখে শুনতে বড্ড ভালো লাগে। অবশেষে উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, একটু ভালো ছিলাম। তবে আমার 2 মেয়ের রেজাল্ট শুনে আরো ভালো আছি। আচ্ছা, যে জন্য ফোন নিলাম আগে সেটা বলি। কালকে আমরা সবাই মিলে এক জায়গায় যাব। তবে অহিকে নিয়ে যাব না। ও একা একা থাকবে। তুই কি একটু আসতে পারবি? তুই থাকলে একটু শান্তি পেতাম। ইচ্ছে হেসে বলল, কেন পারবো না? অবশ্যই পারবো। আমি সকাল সকাল পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। এখন তবে রাখছি। আচ্ছা। অনিমা বেগম ফোন রেখে অহির দিকে তাকালো। অতঃপর দুজনেই হাসল। পরের দিন ইচ্ছে আসলো, তবে একটু দেরি করে। এসে দেখল আগে থেকেই অনিমা বেগম আর অনুভব রেডি হয়ে বসে আছে। সে আসতেই অনিমা বেগম তার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, এত দেরি হলো কেন রে ইচ্ছে মা? আর বলো না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। এখন তাহলে আমরা বের হই। আমরা না আসা পর্যন্ত কিন্তু বাড়ি যাবি না। ঠিক আছে ঠিক আছে, যাব না। অনিমা বেগম আগে আগে বের হয়ে গেলেন। পিছু পিছু অনুভবও বের হচ্ছিল। ইচ্ছে পেছনে থেকে ডাক দিয়ে বলল, কি এমপি মশাই, এত সেজেগুজে কই যাচ্ছেন? তুমি জেনে কি করবে? এমপি কখন কি করে তা জনগণ তা জানার অধিকার রাখে। অনুভব মুচকি হেসে বলল, শোনো মেয়ে, এমপি কি করতে যাচ্ছে জনগণ তা খুব তাড়াতাড়ি জানতে পারবে। সারাদিন দুজন মিলে খুব আড্ডা দিল। গল্পে এতটাই মজে ছিল খাওয়ার কথাই ভুলে গেছে। ওই যে কথায় বলে না, গল্প কে করে অল্প। অনিমা বেগম তাদের জন্য রান্না করে রেখে গিয়েছেন। অহিকে বলে গেছেন দুজন গরম করে খেতে। অথচ সেও বেমালুম ভুলে গেছে। যখন মনে পড়ল তখন অলরেডি 3টা বাজে। দুজনেই উঠে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে নিল প্রথমে। অতঃপর খাবার বেড়ে নিয়ে নিয়ে সোফায় গিয়ে বসল। উদ্দেশ্য মুভি দেখবে। ওহিটি টেবিলের উপরে ল্যাপটপ সেট করে 12th ফেইল মুভিটা চালু করে দিল। এটা নিয়ে ফেসবুকে অহরহ পোস্ট দেখেছে।
তবে পড়াশোনার চাপে দেখা হয়নি। ইচ্ছে মুখে খাবার নিয়ে অহিকে তাড়া দিয়ে বলল, আর কয়দিন দাঁড়িয়ে থাকবি? এখানে এসে খেতে বসো। অহিও গিয়ে বসল। মুভি শেষ হওয়ার আগেই তাদের খাবার শেষ হলো। ইচ্ছে সোফার উপর অহির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। অহি কিছু বলল না। শেষ সিনে গিয়ে বেচারি অহি একদম কান্না করে দিল। ইচ্ছে একবার তার দিকে তাকাচ্ছে, একবার ল্যাপটপের দিকে তাকাচ্ছে। শেষমেশ উঠে বসে বলল, কি রে, কাঁদছিস কেন? নায়ক আইপিএস হয়ে গেছে, এখন তো খুশির হওয়ার কথা। কই সে যখন খাটল তখন তো চোখ থেকে পানি বের হলো না, এখন কেন হচ্ছে? ইচ্ছের কথায় ওই থেমে গেল। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তাই তো, এখন কেন কাঁদছি? ইচ্ছে আফসোসের সুরে বলল, এটা সত্য ঘটনার উপরে বানানো হয়েছে, শিক্ষণীয় একটা মুভি। আর আমাগো কিছু কিছু বাঙালি পোলাপাইন কি শিক্ষা নিল জানিস? কি? জীবনে গোফের গুরুত্ব অপরিসীম। অতঃপর দুজনেই হাসতে লাগলো। এগুলো নিয়ে মূলত ফেসবুকে ট্রোল চলেছে টানা 1 মাস। ইচ্ছে অহির হাত ধরে টেনে তুলে মুখে মুখে গান ধরে নাচতে লাগলো। এটা তার আগেকার স্বভাব, হুটহাট নাচতে শুরু করা। এমন সময় কলিং বেল বেজে উঠল। অহি সোফায় বসে বলল, আমার মাথা ঘুরছে, তুই খুলে দিয়ে আয়। ইচ্ছে গিয়ে দরজা খুলে দিতেই দেখল অনিমা বেগম হাতে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছেকে দেখে হাসলেন। প্যাকেট খুলতে খুলতে বাসায় ঢুকলেন। পিছু পিছু অনুভবও আসলো, তবে ইচ্ছেকে কিছু বলল না। মুখ তার গম্ভীর। ইচ্ছে তার মুখ দেখে মনে মনে বলল, এই বেডার আবার কি হলো? অনিমা বেগম ডাকতেই দরজা বন্ধ করে তার কাছে গেল। কাছে যেতেই একটা মিষ্টি মুখে দিয়ে দিল। ইচ্ছে চিবাতে চিবাতে বলল, কিসের মিষ্টি গো আন্টি গো? অনিমা বেগম অহির মুখেও একটা মিষ্টি দিয়ে বললেন, অনুভবের বিয়ে ঠিক করে আসলাম রে। ইচ্ছের মুখ থেমে গেল। বাকিটুকু গিলে খেয়ে বলল, মানে? কবে? মানে আবার কি? বিয়ে রে বিয়ে, আমার অনুভবের বিয়ে। আমার কত শখ জানিস, ধুমধাম করে ছেলের বিয়ে দিব। তুই কিন্তু 7 দিন আগেই আসবি। ইচ্ছে কিছু না বলে অনুভবের দিকে তাকালো। এখনো মুখ গোমরা করে সোফায় বসে ফোন টিপছে। অতঃপর অহির দিকে তাকালো, সেও অবাক হয়ে তাকিয়ে আছে। ইচ্ছের হঠাৎ মন খারাপ হয়ে গেল। একটু আকটু খারাপ নয়, খুব বেশি খারাপ লাগছে। তবে বুঝলো না তার সব থেকে অপছন্দের লোকের বিয়ে ঠিক হয়েছে, এতে তার কেন খারাপ লাগছে। ইচ্ছে মন চাইছে ছুটে চলে যেতে। সময় নষ্ট করল না, বলল, আমার এখন বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে। অনিমা বেগম বেশ কয়েকবার থাকতে বললেন, তবে ইচ্ছের রাজি হলো না। ওহি উপরে গিয়ে ইচ্ছের ফোন আর ব্যাগ নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, চল এগিয়ে দিয়ে আসি। ইচ্ছে শুধু মাথা নাড়াল। অহির সাথে বেরিয়ে পড়ল। অনুভব এত সময় আর চোখে ইচ্ছের ভাবগতি দেখছিল। চলে যেতেই সরাসরি সদর দরজার দিকে। আর বসল না, উঠে নিজের রুমে যেতে যেতে বিড়বিড় করে বলল, সময় বৃথা, তুমি বললেন না বোকা ভেবে গেলে আমারে, পরিণীতা তুমি একা, আমি ঠিকই ভাবি তোমারে। ইচ্ছে মির্জা বাড়ি থেকে বের হতেই বারবার চোখ মুছতে লাগলো। ওহি প্রচণ্ড অবাক হলো। বারবার জিজ্ঞেস করতে লাগলো, ইচ্ছে সই আমার কি হয়েছে, কাঁদছিস কেন? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। উত্তর না পেয়ে জড়িয়ে ধরল। ইচ্ছে এবার জোরে কেঁদে ফেলল। নাক টানতে টানতে অস্পষ্ট ভাবে বলল, আমি জানি না, তবে আমার কান্না পাচ্ছে খুব। ওহি বিশ্বাস করল না, কারণ ইচ্ছে এমনি এমনি কাদার মানুষ নয়। তার মন অন্য কথা বলছে। তবে মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না। ইচ্ছেকে সময় দিল স্বাভাবিক হতে। বেশ কিছু সময় পরে ইচ্ছে নিজে থেকেই তাকে ছেড়ে দিয়ে বলল, আমি যাই এখন। দাঁড়া, ড্রাইভার চাচাকে বলি তুই গাড়িতে যা। ইচ্ছে রাজি হলো না, বলল, না, আমি রিক্সা বা অটোতে করে যাব। থাক আসি। ইচ্ছে হাঁটতে লাগলো। পিছন ফিরে দেখল না তার সুই অবাক পানে তার দিকে চেয়ে আছে। কারণ তার থেকে বেশি অবাক সে নিজেই হয়েছে। রঙ্গন দূর থেকে সব কিছুই দেখল। ইচ্ছে একটা রিক্সা ডাক দিয়ে উঠে বসতেই রঙ্গন নিজেও গিয়ে উঠল। ইচ্ছে অবাক হয়ে বলল, ভাইয়া আপনি? রঙ্গন একটা টিস্যুর প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? ইচ্ছে নাক টানতে টানতে বলল, ওই খুইস্টা লোকের বিয়ে। রঙ্গন বুঝল কার কথা বলছে, তাই জিজ্ঞেস করল, তাতে তুই কাঁদছিস কেন? জানি না। রঙ্গন লম্বা একটা শ্বাস নিল। বড্ড মায়া কাজ করছে। বোনটার মাথায় হাত দিলে কিসের রাগ করবে? মন বলল করবে না দে। আগে কখনো ভাবনা চিন্তা করে কিছু করত না, কিন্তু আজ এই বোনটাকে সে কত খুঁজে শুধু একটিবার দেখার আশায়। অবশেষে খুঁজে পেল।
তবুও কত বাধা মুখে বলতে পারল না আমি তোর ভাইরে ইচ্ছে। বাহিরের শক্ত খোলসটা বেরিয়ে আসতে চাইলে চোখ কাঁপছে বারবার। বুক চিরে কিছু দীর্ঘশ্বাস বের হলো। চোখ থেকে পানি পড়ার আগেই নিজেকে স্বাভাবিক করে নিল। বোনের মনোভাব বুঝতে তার সময় লাগলো। মাথার উপর হাত রেখে বলল, কাঁদিস না ইচ্ছে। তুই বললে আমি শুধু অনুভব মির্জাকে নয় ইলন মাস্ককেও তুলে আনতে পারি। ইচ্ছে থেমে গেল। অবাক চোখের রঙ্গনের দিকে চাইল। একটু পরে মাথা নাড়িয়ে বলল, না, আমার কাউকে লাগবে না। রঙ্গন মুচকি হেসে ইচ্ছের হাতে একটা কাগজ দিয়ে বলল, আমার নাম্বার আছে, লাগলেই আমাকে কল দিস, এনে দিব আর কাঁদিস না। বলেই চলন্ত রিকশা থেকে নেমে গেল। ইচ্ছে তাকিয়ে রইল। কেন জানে না আজকের রঙ্গনের কথা শুনে বড্ড আপন লাগছিল। তবে এখন নিজেকে স্বাভাবিক করার দরকার, নইলে দাদিজান হাজারো প্রশ্ন করবে। মাথা থেকে এমপি মশাই নামটা বাদ দেওয়ার চেষ্টা চালালো। রঙ্গন একটা দোকানে ঢুকে সিগারেট নিল। দোকানদারকে বলল, এই মাসে কত টাকার সিগারেট খেয়েছি হিসেবে করে ইশতিয়াক পাঠানের থেকে নিয়ে আসবি। দোকানদার মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ভাই। রঙ্গন একটা বেঞ্চে টেনে নিয়ে গিয়ে বসল। মুখে সিগারেট নিয়ে টি শার্টের হাতার গুটিয়ে নিয়ে পকেট থেকে ফোন বের করল। ওহি রুমেই বসে ইচ্ছার কথা ভাবছিল। বারবার চেক করছিল কয়টা বাজে। তাদের বাড়ি থেকে ইচ্ছেদের বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। আরেকবার ফোন হাতে নিতেই রঙ্গনের কল আসলো। কল ধরতেই রঙ্গন বাজখাই গলায় বলে উঠল, তোর ভাইয়ের পাখা গজিয়েছে তাই না? মনে রাখবি তার পাখা ছাড়তে আমার সময় লাগবে না। ওহি হকচকিয়ে উঠে বলল, মানে? ইচ্ছে কাঁদছিল কেন? ওহি আমতা আমতা করে বলল, আসলে আমি জানি না। রঙ্গন সাথে সাথে ধমকে উঠল, জানিস না? কিসের সই তুই তার মন বুঝিস না? দেখুন এভাবে বলবেন না, আমি ওর মনোভাব বুঝেছি। তাহলে হুদাই ঢং করছিস কেন? ওহি চুপ করে রইল। ইচ্ছেকে নিয়ে রঙ্গন এমন করছে কেন? তার মাথায় আসলো না। তার ভাবনার মাঝেই আবার গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর ভাইকে ভালো হয়ে যেতে বলবি। ঈশ্বর রে আমার ভাইকে ভালো হতে বলেছে। শুনুন আগে নিজে ভালো হন। রঙ্গন হাসল, পায়ের পা তুলে বসে বলল, তুই জীবনে আসলে বোধহয় ভালো হয়ে যেতে পারি। ওহি চোখ বন্ধ করে ফেলল। কিছু সময় পর আবার খুলে বলল, আচ্ছা আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? ইচ্ছের সাথে তো সেদিন মেলায় কি সুন্দর করে কথা বললেন। আমার সাথে কেন বলেন না? কারণ তুই তোর ভাইয়ের বোন। আজব, তাহলে কি আমার আপনার বোন হওয়া উচিত ছিল? থাক, পোপর চিনিস, কাকে কি বলতে হয় জানিস না। ওহি অভিমানী সুরে বলল, আমি আর আপনার সাথে কথা বলবো না। যেদিন ভালোভাবে কথা বলতে পারবেন সেদিন কল দিয়েন। রঙ্গন টিটকারি মেরে বলল, সে আশায় থাকলে বুড়ি হয়ে যাবি। অশান্তিকর লোক একটা। রঙ্গন মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, খারাপ প্রেমিকরা কিন্তু ভালো জামাই হয়। বিশ্বাস না হলে বিয়ে করে দেখতে পারিস। ওহি ভ্যাবাচাকা খেয়ে বলল, আপনি আমার প্রেমিক কবে হলেন? আমি কি একবারও বলেছি আমি তোর প্রেমিক? ওহি রেগে ফোন কেটে দিল। বদলোক একটা। জীবনেও কথায় পারা যায় না। রেগে বিছানার উপর ফোন ছুঁড়ে মেরে বলল, তুই জীবনেও বউ পাবি না অতান। তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, কোন অতান জীবনে বউ পাবে না? ওহি চমকে পেছনে ঘুরল। এ সময়ে সে অনুভবকে আশা করে নাই। মনে মনে আফসোস করতে লাগলো কেন রুম লক করে নাই। এখন কি উত্তর দিবে ভাবতে লাগলো। অনুভব বোনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমার একমাত্র আদরের বোন। তোর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। তাই এমন কিছু করিস না যাতে নিজে ক্ষতি হয়। বলেই অনুভব চলে যাচ্ছিল। ওহি এত সময় মাথা নিচু করে রেখেছিল, এখন মাথা তুলে হাত কচলাতে কচলাতে বলল, ভাইয়া আসলে আমি। অনুভব শান্ত চোখে তার দিকে তাকালো। হাত দিয়ে থামতে ইশারা করে বলল, তুই যা ভেবেছিস আমি তাই বলেছি। তোকে আমি রে বোঝাতে পারবো না। তোর ঠিক ভুল দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই নিজেও জানিস সে তোর জন্য মঙ্গলজনক নয়। অহির চোখ দুটো টলমল করতে লাগলো। কি করে সবাইকে বোঝাবে মনের কথা? অনুভব বোনের মনোভাব বুঝল। থমথমে গলায় বলল, তুই তাকে বলবি ভদ্রলোক হয়ে দেখাতে, তবেই আমি ভেবে দেখব। ওহি দৌড় দিয়ে ভাইকে জড়িয়ে ধরল। নাক টানতে টানতে বলল, ভাইয়া ইচ্ছে খুব কাঁদছিল। অনুভব অবাক না হয়ে পারল না। হতভম্ব হয়ে বলল, কেন কাঁদছিল? তোমার বিয়ের কথা শুনে। অনুভব মুচকি হেসে বলল, আমি তার সাথে কথা বলে নিব। তুই টেনশন করিস না।
ওহি সম্মতি দিতেই অনুভব রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে ফোন বিছানার উপর থেকে ফোনটা নিল। কিছু একটা ভেবে ফোনটা পকেট ঢুকেই ছাদে চলে গেল। তাদের বাড়ির ছাদে হরেক রকমের ফুলের সমাহার। বাগানটা অবশ্য অহির। মেয়েটা ফুল অনেক বেশি পছন্দ করে। গাছগুলো অনুভবেরই এনে দেওয়া, যদিও গাছের বেশিরভাগ যত্নই অনিমা বেগম করেন। অনুভব ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর ভাবছিল তার সাদাসিধা বোনটাকে নিয়ে রঙ্গনের মনে কি চলছে। দলের লোক লাগিয়ে যে কিছু করবে তারও উপায় নেই। এই অফার চয়ন তাকে দিয়েছে, কিন্তু সে তা করতে পারেনি। কি করে করবে ছেলেটার উপর যে তার বড্ড টান। কিছু ভালোবাসা মনের কনে যত্ন করে রাখা থাকা, যা কেউ জানতে পারে না। রঙ্গনও বোধ হয়ে আর কোনো দিন জানতে পারবে না। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ে গেল ভার্সিটি লাইফের সেই দিনগুলো। রঙ্গনের সাথে তার প্রথম দেখা ভার্সিটির প্রথম ক্লাসে। অনুভব ক্লাসে ঢুকতেই একটা ছেলে তার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি? সাথে সাথে ক্লাসে হাসির রোল পড়ে গেল। অনুভব ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা উঠে দাঁড়ালো। সবাইকে হাত দিয়ে ইশারা করে থামতে বলে নিজে হেসে অনুভবের কাঁধে হাত রাখল। অনুভব ইতস্ততবোধ করল, ছাড়ানোর চেষ্টা করল। তা দেখে ছেলেটি হেসে বলল, আরে কুল, আমার কোনো সমস্যা নেই। এমন করছিস কেন? আমি ভালো মানুষ, আমার কোনো দোষ নেই। এরা আমাকে ডেয়ার দিয়েছিল যে এখন ক্লাসরুমে ঢুকবে তাকে বিয়ের প্রপোজ করতে হবে। অনুভব সবার দিকে তাকাতেই সবাই সম্মতি দিল। ছেলেটি তখন তার কাঁধ ছেড়ে হেসে হাত বাড়িয়ে বলল, আমি রঙ্গন পাঠান। অনুভব মির্জা। ছোট্ট জবাব তার। রঙ্গন ভ্রু কুঁচকে বলল, তুই কি মেপে মেপে কথা বলিস নাকি? শোন, তোকে আমার ভালো লেগেছে, আজকে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস? অনুভব কিছু বলার আগেই স্যার চলে আসে। রঙ্গন তাকে টেনে নিয়ে গিয়ে নিজের কাছে বসায়। অনুভব বুঝতে পারে ছেলেটা প্রচণ্ড দুষ্ট। এর সাথে তার যাবে না, ইগনোর করে চলতে হবে। কিন্তু তার আশায় জল ঢেলে রঙ্গন সব সময় তার সাথে লেগে থাকত। প্রথম প্রথম খুব বিরক্ত হতো, কিন্তু একদিন লাইব্রেরি থেকে বই নিয়ে বের হতে গিয়ে একটা সিনিয়র ভাইয়ের সাথে ধাক্কা লাগে। অনুভব সরি বলার আগেই নাক বরাবর সীমা রে। প্রথম বর্ষের স্টুডেন্ট, তারা সিনিয়রের সাথে টক্কর নেওয়া যাবে না ভেবে বিষয়টা সমাধান করে নিতে চায়, কিন্তু সে কোনো কথাই শুনছিল না, তাকে ধাক্কাতে থাকে। লাইব্রেরির এই ঘটনা একজন রঙ্গনকে বলতেই সে ছুটে আসে। হাতে নিয়ে এসেছে একটা বাঁশ। সিনিয়রটা তখন ওকে ছেড়ে রঙ্গনকে বলে, কি রে, মারবি নাকি? মা, র তো দেখি মা, র। রঙ্গন মারবে এমন সময় অনুভব তাকে পেছনে থেকে জাপটে ধরে বলে, ছেড়ে দে রঙ্গন, ঝামেলা করিস না। কে শুনে কার কথার রঙ্গন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত দিস? এত সাহস তোর? আজকে তোকে আমি বুঝিয়ে ছাড়ব রঙ্গন পাঠান কি জিনিস। পরিস্থিতি খারাপ দিকে যাওয়াতে একটা স্যার এগিয়ে আসে। সবাইকে বকাঝকা দিয়ে লাইব্রেরি খালি করতে বলে। অনুভব রঙ্গনের হাত ধরে বাহিরে নিয়ে আসে। শান্ত হয়ে বসতে বলল। রঙ্গন রেগে কিছু বলার আগেই দেখল অনুভবের নাক থেকে রক্ত আসছে। সাথে সাথে উঠে দাঁড়ালো, ওকে নিয়ে একটা ফার্মেসিতে ঢুকল। ড্রেসিং করিয়ে দুজন একসাথে বের হলো। তবুও রঙ্গনের আফসোস গেল না। সে হতাশার স্বরে বলল, তুই আমাকে না আটকালে ওকে আমি হসপিটালে পাঠিয়ে ছাড়তাম। এই জন্যই তোকে আটকেছি। সিনিয়রের গায়ে হাত দিয়েছিস, জানাজানি হলে তোকে ভার্সিটিতে থেকে বের করে দিত। আমি ও তো ভেবে কিছু করি না। শোন, মাঝে মাঝে ভাবতে হয়, ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। যেমন ধরি মাছ না ছুঁই পানি। রঙ্গন না বুঝে বলল, মানে? অনুভব মুচকি হেসে বলল, ওই বেটাকে আমরা ভার্সিটির বাহিরে দেখে নিব। রঙ্গন কিছু সময় বড় বড় করে তাকিয়ে থেকে হাসতে হাসতে অনুভবকে জড়িয়ে ধরল। গর্বের সাথে বলল, এই না হলে তুই আমার দোস্ত। বলতে বলতে অনুভবের নাকে মাথা দিয়ে তা লাগিয়ে দিল। বেচারা চেঁচিয়ে উঠল। সাথে সাথে রঙ্গন দূরে সরে দাঁড়িয়ে কানে হাত দিয়ে সরি বোঝালো। অনুভব হেসে ফেলল। অতপর বলল, বাসায় যেতে হবে এখন। রঙ্গন একা ছাড়ল না, সে নিজেই তার সাথে যাওয়ার জন্য জেদ ধরল। বাধ্য হয়েই অনুভব নিয়ে গেল। আকলিমা বেগমের বাসাতেই তখন অনুভব থাকত। রঙ্গনকে তার কাকিমনি খুব পছন্দ করত। তখন থেকেই তার যাতায়াত শুরু হয় সেই বাসায়। অনুভব অতীত থেকে ফিরে এলো। কিছু একটা বিড়বিড় করে ফোন বের করল। ইচ্ছেকে কল দিল। ইচ্ছে উদাস ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে শুয়েছিল।
হঠাৎ ফোন বাজতেই উঠে বসল। অচেনা নাম্বার দেখে ধরল না, রেখে দিল, কিন্তু আবার বেজে উঠতেই কথা না বলে কানের কাছে ধরল। অনুভব গলা ছেড়ে বলল, শুনলাম কেউ নাকি আমার বিয়ের খবর শুনে কান্নাকাটি করেছে। ইচ্ছে থতমত খেয়ে নাম্বারটার দিকে তাকালো। এমপি মশাই এই কথা কেমনে জানল? নিশ্চয়ই ওহি বলছে। মনে মনে অহিকে কিছু বকাচকা দিতে লাগলো। কোনো সারা শব্দ না পেয়ে অনুভব আবার বলল, খবরটা কি মিথ্যা শুনেছি? ইচ্ছে রেগে গেল। একে তো নিজের অনুভূতি বুঝতে পারছে না, দুয়ে এই লোক খুইস্টামি করতে তাকে কল দিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, নিজেকে কি মনে করেন? আপনি একটা কেন 100টা বিয়ে করলেও আমার কিছু যায় আসে না। অনুভব হেসে বলল, 100টা বিয়ে নয়, একজনকেই করব, যে একাই 100। তো করুন না। আমি শুনতে চেয়েছি নাকি? সে কি শুনতে চাইবে না? না, কিন্তু আমি বলতে চাই। ইচ্ছে চুপ করে রইল। অনুভব মুচকি হেসে বলল, যদি বলি তুমি? ইচ্ছে বড় বড় করে তাকালো। অতঃপর থমথমে গলায় বলল, আপনার এসব রসিকতা শোনার ইচ্ছে আমার নেই। ফোন রাখুন যৎসব। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, শোনো মেয়ে, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক নয়। আর আমি বিয়ে করলে তোমাকেই করব। কথাটা মাথায় গেঁথে নিও। রাখছি। ওহি অনেক সময় ভাবনা চিন্তা করে রঙ্গনকে কল দিল। রিং হতে হতে আবারও কথাগুলো সাজাতে লাগলো। এই লোকের সাথে কথা বলে পারা যায় না। রঙ্গন সবে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নেমেছে। উহু খেলতে আসেনি। এ পথ দিয়েই যাচ্ছিল। ছোটদের খেলতে দেখে এসে ব্যাট কেড়ে নিয়ে বল করতে বলল। বাচ্চারা বিরক্ত হলেও মা খাওয়ার ভয় কিছু বলল না। কিন্তু বল আসার আগেই তার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের দেখল ওহি। একটা বাচ্চাকে ডেকে ব্যাট ধরিয়ে দিয়ে কল রিসিভ করে হাঁটতে লাগলো। হ্যালো, বল। আপনার সাথে জরুরি কথা আছে। রঙ্গন টিটকারি মেরে বলল, অজরুরি লোকের সাথে জরুরি কথা। ওহি বিরক্ত হলো। বলল, আপনি চুপ করে আমার কথা শুনুন। রঙ্গন কিছুটা অবাক হলো। ওহি এভাবে কখনো বলে না। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে বল। ওহি লম্বা শ্বাস টেনে বলল, ভাইয়া বলেছে আপনাকে ভদ্রলোক হতে, তবেই আমাদের নিয়ে ভেবে দেখবে। রঙ্গন না বোঝার ভান ধরে বলল, কি ভেবে দেখবে? আপনার আর আমার কথা। কোন কথা? ওহি চেঁচিয়ে বলল, বিয়ের কথা। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর ভাইয়ের কথা আমি কেন শুনব? বিয়ে কি আমি তাকে করব? তুই ভদ্রলোক হতে বললে ভেবে দেখতাম। আর কিছু বলবি? ওহি নাক টানতে টানতে বলল, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি আদৌ আমায় ভালোবাসেন? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ধর বললাম ভালোবাসি না, তবে কি আমায় ফাঁসি দিবি? আবার যদি বলি ভালোবাসি, তাহলে কি জামাই বানাবি? ইচ্ছে সেজেগুজে বসে আছে, এদিকে অহির আসার কোনো খবর নেই। বিরক্ত নিয়ে রুমের জানালা দিয়ে রাস্তার দিকে বারবার উকি ঝুঁকি মারছে, কিন্তু না, এই মেয়ের কোনো খোঁজ খবর নেই। শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো। ঠিক করলো রাস্তার দিকে একটু এগিয়ে যাবে। দাদাজান আর দাদিজানকে বলে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পরেও চোখে পড়ছে না। মাথায় হাত দিয়ে বলল, এই বেডিমো রেটরে গেল নাকি আবার? আসে না কেন? নাকি রঙ্গন ভাইয়াকে বিয়ে টিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল? কিন্তু এটা তো কথা ছিল না। কথা ছিল সে আমাকে দাওয়াত দিবে। ইচ্ছে এসব আজগুবি কথা বিড়বিড় করতে করতে হাঁটছিল, হঠাৎ মনে পড়ল ফোনের কথা। নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে ফোন বের করতে লাগলো। এত গাধা সে কবে হলো? একটা ফোন দিলেই তো অনেক আগেই সমাধান হয়ে যেত। কাঁধে থেকে ব্যাগ নামিয়ে ফোন বের করলো। অতপর কল দিল। ওহি রিসিভ করলো না, কল কেটে দিয়ে নিজে ব্যাক করলো। ইচ্ছে রিসিভ করেই জারি মারল, ফাজিল বেডি, কি সমস্যা তোর? রেটরে গেছিস নাকি? এত সময় লাগে আসতে? ওহি যেন প্রস্তুত ছিল এসব শোনার, তাই বেশ স্বাভাবিকভাবেই বলল, রাগ করিস না, এই তো চলে এসেছি। আসলে আমি গাড়ি আনি নাই, রিকশায় আসছি। ও আচ্ছা, বুঝেছি। এই তো তোকে দেখতে পেয়েছি, ওখানেই দাঁড়া। ইচ্ছে ফোন কেটে সামনে তাকাতেই দেখল ওহি হাত নাড়িয়ে তাকে ইশারা করছে। মিনিটের মধ্যে রিকশাটা তার সামনে এসে দাঁড়ালো। ইচ্ছে নিজেও উঠে পড়ল। ওহি তাকে এটা ওটা বলে 7-5 বুঝো দিতে থাকলো তার কেন দেরি হয়েছে। মূলত তারা কাল ভার্সিটিতে ভর্তি হতে যাবে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়ে দিয়েছে, বেশ কিছু দিন হয়ে গেছে। ভর্তির ডেটও দিয়েছে। অনুভব 2 দিন একটু ফ্রি আছে, তাই এই সুযোগে ভর্তি করে দিয়ে আসবে বলে জানিয়েছে। কাল সকাল সকাল বের হতে হবে। যেহেতু ইচ্ছেদের বাড়ি উল্টো রাস্তায়, তাই অনিমা বেগম আজকে রাতটা তাদের বাড়িতে থাকতে বলেছে। দাদাজান অনুমতি দেওয়াতে ইচ্ছে আর কোনো আপত্তি করেনি।
দুজন রিকশায় বসে বকবক করছিল, হঠাৎ রিকশা থেমে যাওয়াতে দুজনেই সামনে তাকালো। রঙ্গনকে এ সময়ে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই অবাক হলো। ওহি কিছু বলার আগেই ইচ্ছে বলল, আরে ভাই আপনি? রঙ্গন হালকা হেসে বলল, হুম আমি। নেমে পর দুজন কথা আছে। ওহি আর ইচ্ছে একে অপরের দিকে তাকালো। ওহি মাথা নেড়ে না বোঝালো। ইচ্ছে রঙ্গনের দিকে তাকাতেই সে নামতে ইশারা করল। ইচ্ছে কনফিউজড হয়ে গেল কি করবে, তাই জিজ্ঞেস করল, ভাইয়া নামবো কেন? রঙ্গন আর চোখে অহির দিকে তাকিয়ে বলল, কেউ তোদের দেখতে চেয়েছে, যাবি? কে? আমার দাদিমা। দেখা করবি? ইচ্ছে কিছু সময় ভেবে নেমে পড়ল। সাথে অহিকেও টেনে নামালো। বেচারি এখনো চুপ করে আছে। আসলে সেদিনের পরে আর অহি সত্যি করেই রঙ্গনকে কল দেয়নি। সে দিলেও রিসিভ করেনি। রঙ্গন ভাড়া মিটিয়ে দুজনকে ইশারা করে তারা পিছু নিতে বলল। ইচ্ছে তাই করল। তার কেন জানি না রঙ্গনকে খারাপ লাগে না। ওকে যখন তুই বলে মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, রঙ্গনকে সে আগে কখনো দেখেনি। এ বিষয়ে অবশ্য রঙ্গন নিজেই তাকে ক্লিয়ার করে দিয়েছে, সে ছোট থেকেই ঢাকা থাকে। রাস্তার অন্য পাশে রঙ্গন জিপ রেখে গিয়েছিল। এপাশে আসতেই বলল, দুজনই উঠে বসো। আমরা কি আপনার বাসায় যাব এখন? হুম। ওহি বেঁকে বসল। বলল, ইচ্ছে তোর যেতে হলে যা, আমি যাব না। চললাম বাড়ি। ওহি চলে যাওয়ার আগে রঙ্গন তার সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর ভাইকে কোলে তোলার অভ্যাসও আমার আছে, আর তুই তো এতটুকু কথা না বাড়িয়ে উঠে পর, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিব। ওহি বড় বড় করে তাকালো। কি বলে এই লোক? না না, এরে বিশ্বাস নাই। উঠাতেও পারে। মুখ ফুলিয়ে জিপের মধ্যে উঠে বসল। ইচ্ছে মুখ চেপে হাসছে। রঙ্গন নিজেও হাসল। সিটি বাজাতে বাজাতে জিপ টান দিল। জিপ থামলো একটা বড় বাড়ির সামনে। উপরে বড় বড় করে লেখা, কুয়ঞ্জ ভিলা। ইচ্ছে আগেই বের হলো। এত বড় বাড়ি দেখে সে অবাক হলো। হওয়ার অবশ্য কারণ আছে, এটা অনুভবদের থেকেও অনেক বড়। ওহি জানে পাঠান বংশের লোকেরা বড়লোক হয়। তবে রঙ্গনের বেশভূষা দেখে এতটাও ভাবেনি। তাদের ধ্যান ভাঙল রঙ্গনের ডাকে। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়। ইচ্ছে শখ করে চলে তো আসলো। এখন তার নিজেরও একটু কেমন যেন লাগছে। তবে সে বুঝতে পেরেছে রঙ্গন হয়তো তার পরিবারকে অহিকে দেখানোর জন্য নিয়ে এসেছে। কিন্তু রঙ্গন আসলে কি জন্য এনেছে এটা একমাত্র সেই বলতে পারবে। ইশতিয়াক পাঠান বাসায় নেই। তিনি তার মাকে নিয়ে চেক আপ করাতে নিয়ে গেছেন। রঙ্গন মূলত ইশতিয়াক পাঠানের ফুপি শর্মিলা বেগমের সাথে দেখা করাতে নিয়ে এসেছেন। তার দাদার বোন সম্পর্কে তার দাদি হয়। ছোট থেকেই এই বাড়িতে একমাত্র তার সাথেই একটু ভালো সম্পর্ক রঙ্গনের। সে ইচ্ছে এবং ওহি দুজনের কথাই শর্মিলা বেগমের কাছে বলেছে। তখনই তিনি দুজনেই সাথে দেখা করতে চান। আর এই কারণেই তাদের এখানে নিয়ে আসা। রঙ্গন একটা বড় দরজার সামনে দাঁড়িয়ে ঠকঠক শব্দ করল। শর্মিলা বেগম শুয়েছিলেন। এমন শব্দে তার মুখে হাসি ফুটল। উঠে বসার চেষ্টা করতে করতে প্রাণহীন কণ্ঠে বললেন, আয়। রঙ্গন ভেতরে ঢুকে তাকে আগে উঠে বসতে সাহায্য করল। অতঃপর পাশে বসে ওদের দুজনকে এগিয়ে এসে বসতে বলল। শর্মিলা বেগম ইচ্ছের দিকে একদিনে তাকিয়ে রইল। মুখের ফেস দেখেই সে চিনতে পেরেছে। রঙ্গন হয়েছে তার অনুপমার মতো, আর ইচ্ছে হয়েছে ইশতিয়াক পাঠানের মতো। রঙ্গন দুজনের সাথেই পরিচয় করিয়ে দিল। তবুও তিনি বারবার ইচ্ছের দিকে তাকাচ্ছিলেন। ওহি সেদিকে খেয়াল করেনি। সে এখনো মুখ ফুলিয়ে বসে রয়েছে। বেশ কিছু সময় কথাবার্তা বলে রঙ্গন উঠে দাঁড়ালো। বেশি দেরি হলে অনুভব সন্দেহ করবে। আর দেরি করল না, দুজনকে নিয়ে বেরিয়ে পড়ল। অহিরা আজকেই প্রথম জানল রঙ্গনের মা নেই। এটা নিয়ে অহির অনেক মন খারাপ হলো। তার প্রিয় দুটো মানুষেরই মা নেই। সে তো মা ছাড়া কিছু কল্পনায় করতে পারে না। তাহলে এই দুটো মানুষ কি করে কল্পনা করে? ইচ্ছের মা বাবা আছে কিনা সে কিছু জানে না। শুধু সে নয়, ইচ্ছে নিজেও জানে না। ছোটবেলায় একবার শফিক সাহেবকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তার রাম থমক খেয়ে আর কখনো সাহস করে ওঠেনি। আসলে তার দাদাজান আর দাদিজান তাকে এত বেশি ভালোবাসে, সে কখনো এই অভাবটা হয়তো বুঝতে পারেনি। এটা অহির ধারণা। বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিতেই দুজনে চলে যাচ্ছিল। রঙ্গন পেছনে থেকে অহিকে ডাক দিল, ওহি। ওহি পেছনে না ঘুরেই দাঁড়িয়ে পড়ল। ইচ্ছে কিছুটা এগিয়ে গেল। রঙ্গন অহির সামনে এসে দাঁড়িয়ে একটা প্যাকেট এগিয়ে দিল। গিফটের প্যাকেট দিয়ে মোড়ানো। ওহি হাত না নিয়েই বলল, কি এটা? আগে ধর, পরে বলছি। না নিব না। দেখ, রাগাস না।
আমি একবারে বেশি ভালো করে বলতে পারি না। ওহি হাত বাড়িয়ে নিল। রঙ্গন চলে যেতে ইশারা করল। ওহি কিছুটা দূরে যেতেই রঙ্গন মাথা চুলকিয়ে বলল, মিস করি তোকে, কল করলে ধরবি। ওহি বড় বড় করে তাকিয়ে পেছনে ঘুরল, কিন্তু না কেউ নেই। এই বেডা আজকে কেউ প্রথম এত নরম কণ্ঠে কিছু বলল তাকে। ইচ্ছে দূরে দাঁড়িয়ে তাকে তাড়া দিল। বাড়ির ভেতরে আসতেই অনুভবের সাথে দেখা হলো। সে মুখ গোমরা করে বসেছিল। ওদের আসতে দেখে উঠে দাঁড়িয়ে বলল, ওহি তুই রুমে যা, তোর শুয়ের সাথে আমার কথা আছে। ইচ্ছে অহির হাত চেপে ধরার আগেই সে চলে গেল। ইচ্ছে কিছুটা ভয় ভয় তাকালো। এই বেডা তাকে কি বলতে চাচ্ছে। অনুভব ইচ্ছের মতিগতি দেখে থমথমে গলায় বলল, শোনো মেয়ে, আমি বাঘ নই যে তোমায় খেয়ে ফেলবো। যা ভাবছো সে বিষয়ে এখন আমি কিছু বলবো না। ভয় পাবার দরকার নেই। তোমার সাথে হিসাব আমি পরে মিলাবো। আগে আমার কিছু প্রশ্নের উত্তর দরকার, এসো আমার সাথে। চলবে?